আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভার্সিটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও প্রথমবার দেখার পর মনে হলো না, আসলে এই ভার্সিটিটা দেখতে ভীষণ সুন্দর। যদিও এসব দিকের প্রতি মারিসার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। মারিসা যখন ভিতরে ঢুকবে, পাশ থেকে কিছু মেয়েরা সজোরে কথা ও হাসাহাসি করতে করতে ভিতরে চলে গেল। পাশে কিছু ছেলেমেয়েরা বসে আড্ডা। যাই হোক, মারিসা আর কোনো কিছু তোয়াক্কা না করে ভিতরে চলে গেল। যেতে যেতে একটা ছেলে অনেকটা দ্রুত গতিতে হেঁটে মারিসাকে পাশ কাটিয়ে খুব দ্রুত বাহিরের দিকে চলে গেল। বুঝতে পারল না সবাই তাড়াহুড়ো করে ভার্সিটির ভেতরে যাচ্ছে, তবে এত তাড়াতাড়ি বাইরে যাচ্ছিল কেন? যাই হোক, এই হচ্ছে ভার্সিটির ভেতর ঢোকার পর পর্যন্ত পরিবেশ। একজন অ্যাম্বিভার্ট হওয়ার কারণে মারিসার ক্লাস খুঁজে পেতে মারিসার এত বেগ পেতে হয়নি। মারিসা সব কাজই ধীরে কিন্তু সূক্ষ্মভাবে করতে পছন্দ করে। ক্লাসে যে অবস্থা তাতে বোঝা গেল এরা সবই বেশ এক্সট্রোভার্ট, লাইক নট মাই টাইপ। এদের সাথে না তো মারিসার ফ্রেন্ডশিপ করার ইচ্ছে আছে, না তো কথা বলার। মারিসা নিজের মতো করে পিছনের থেকে কয়েক বেঞ্চ সামনের একটি বেঞ্চে বসে পড়ল। তার কিছুক্ষণ পরই মারিসাদের ক্লাস শুরু হলো। যেহেতু মারিসা একই ক্লাসে এবং একই ডিপার্টমেন্টের অন্য ভার্সিটির ট্রান্সফার স্টুডেন্ট, তাই মারিসার পড়া বুঝতে এতটাও অসুবিধা হচ্ছে না। পরপর 3টি ক্লাস শেষ হবার পর এখন ক্লাস ব্রেক টাইম চলছিল। মারিসা উঠে এদিক সেদিক দেখতে দেখতে ক্যান্টিনে চলে গেল। খাবার কিনে মারিসা একটা ফাঁকা টেবিল দেখে কর্নারে বসে পড়ল। ব্যাগ থেকে পানির ফ্লাক্স বের করতে দেখে ফ্লাক্সে পানি নেই। অগত্যা খাবার রেখেই ব্যাগ নিয়ে পানি আনার জন্য চলে গেল। পানি নিয়ে ফিরে আসার পর দেখে আশ্চর্য, মারিসার টেবিল কই? সব টেবিল ভরা। মারিসা যে টেবিলে খাবার রাখলো সেই টেবিল কই? যেহেতু ক্যান্টিনটা ভালোই বড়, আর ইতিমধ্যে পুরো ক্যান্টিন আরও স্টুডেন্টের উপস্থিতিতে গমগমিয়ে উঠেছে, তাই মারিসা বুঝতে অসুবিধা হচ্ছিল মারিসার খাবার কোন টেবিলে রেখেছে, তাও আজকে প্রথম দিন। যাই হোক, থ্যাঙ্কস টু মাই পার্সোনালিটি, যেহেতু মারিসা অবজারভেন্ট, সেহেতু চারপাশে দেখে মারিসার খাবার টেবিলটা খুঁজে পেল এবং দেখলো অদ্ভুতভাবে সেখানে 4টা ছেলে বসে খাবার খাচ্ছিল আর কী সব বলে যেন হাসাহাসি করছিল। শান্তি পেয়েও মানুষ হতে এসব জিনিস মারিসার কাছে খুবই বিরক্ত লাগে। অনেকটা চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে মারিসা ওই টেবিলের কাছে গেল, কিন্তু তাদের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অবশেষে বাধ্য হয়ে ওদের সাথে মারিসার কথা বলতেই হলো। মারিসা মানুষের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলল। মানুষ ভাবে মারিসা প্রচণ্ড রুডলি কথা বলছে। যাই হোক, এসবে মারিসার কিছু যায় আসে না। মারিসার সেই ফেস নিয়েই জিজ্ঞেস করে, আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম, আমার খাবার কোথায়? ব্যাস, তাদের হাসি উড়ে গেল। একটা অদ্ভুত চাহনি নেই মারিসার দিকে 4জনই তাকিয়ে রইল, আর একজন মারিসার রাখা খাবারটাই খাচ্ছিল। তারা খুব একটা ভ্রুক্ষেপ না করে আবারও নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দিল। আই এম স্পিচলেস, মারিসা আবার বলল। এখানে খাবার রেখে গিয়েছিলাম, এই যে আপনি আপনি আমার খাবারটা কেন খাচ্ছেন? সে মারিসার দিকে তাকিয়ে তাদের মধ্যে একজনের নাম ধরে ডেকে বলল, এই সীমান্ত, তুই কি কিছু বলবি? ওদের 4জনকে বাদ রেখে দেখতে 4জনের মধ্যে যথেষ্ট লম্বা, বলতে গেলে অনেকটা হ্যান্ডসামও এই ছেলেটা মারিসার দিকে তাকে সফটলি জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? আমরা এই টেবিলটা ফাঁকা পেয়েই তো বসেছি, এখানে তো কারোর জন্য জায়গা রাখা ছিল না। কখনো কখনো আমরা জুনিয়রকে আদর আপ্যায়ন করি, তাই ওদের মধ্যে কেউ কেউ আমাদের জন্য এভাবে খাবার রেখে যায়, তাই ও এই খাবারটা খাচ্ছে। মারিসা বলল, কে রেখেছে না রেখেছে না জেনে খাওয়া শুরু করে দিলেন, এখন আমি কি খাবো? এখানে বসো, আমাদের সাথে শেয়ার করো, ইউ ওয়েন্ট মাইন্ড। এসব বলেই হাসতে লাগলো তারা। সীমান্ত নামের ওই ছেলেটি চোখটা কেমন করে তাকাতেই ওরা চুপ হয়ে গেল। তারপর সীমান্ত বলল, চলো, ও তোমার যে খাবারটা খেয়ে নিয়েছে সে খাবারটা আমি কিনে দিচ্ছি। এই বলে মারিসার দিকে তাকালো, কিন্তু মারিসার কাছে এটা আচ্ছা মজা ছাড়া আর কিছুই মনে হলো না। এরই মধ্যে ক্লাস ব্রেক টাইম শেষ হয়ে গেল। মারিসা ঠান্ডা গলায় পড়ল, তার দরকার হবে না। এই বলে ওদেরকে এড়িয়ে ক্লাসে চলে এলো মারিসা। প্রায় 4টার দিকে ক্লাস শেষ হলো।
যেহেতু এটা মারিশার নিজের শহর নয় আর হোস্টেলও উঠতে পায়নি, তাই মারিশাকে রেন্টে ঘর নিতে হয়েছে। বাড়িটা ছিল ভার্সিটি থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের রাস্তা। তবে মারিশার জন্য পারফেক্ট একটা জায়গা, একটা শুনশান জায়গা আর ছোট্ট একটা বাড়ি। বাড়ির মালিক নেই, তবে কেয়ারটেকার আছে যারা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের বাড়িটা ভাড়া দেয়, অনেকটা পেইং গেস্ট হিসাবে। আপাতত মারিশার রুম শেয়ারের জন্য কাউকে খুঁজে পায়নি বলে মারিশার রুমমেট নেই। এইরকম একটা বাসা খুঁজতে মারিশার অনেক কষ্ট হয়েছে, অ্যাটলিস্ট শহর থেকে দূরে, এমন কান্ট্রি সাইড টাইপের একটা বাসা। যাই হোক, বাসাটা সুন্দর এবং কেয়ারটেকারের ব্যবহারও যথেষ্ট অমায়িক। এই বাড়িতে মারিশা উঠেছে আজ 3 দিন। যেহেতু আজকেই মারিশার প্রথম ক্লাস ছিল, তাই 2 দিন আগে চলে এসেছিল সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। বাড়িটা কিছুটা পেইং গেস্টে থাকার মতো। বাড়িটা কিছু দোতলা বাংলোর বাড়ি বা বাগান বাড়ি বলতে গেলে। বাড়ির সামনে কিছু জায়গা জুড়ে খুব সুন্দর বাগান, তার সামনে মূল গেট। মোট কথা সামনে কয়েকটা বড় গাছের জন্য বাইরে থেকে সহজে বাড়ির ভেতর দেখার জো নেই। এক কথায় মারিশার মতো একজন বৃক্ষপ্রেমীর জন্য একটা মনের মতো বাড়ি। আজ রাতের খাবার বাড়ির কেয়ারটেকার রান্না করেছিলেন। যেহেতু প্রথম দিন ছিল, তাই মারিশার এত কিছু করার সময় হয়ে ওঠেনি। যদিও মারিশার সকল কাজ মারিশা নিজেই করে আর করতেও পছন্দ করে। রাতে শেষ করে বৃদ্ধ কেয়ারটেকার মারিশাকে বলেন সে এবারই সব কাজই করে। প্রয়োজন পড়লে বিনা দ্বিধায় যেন মারিশা তাকে বলে। মারিশা আচ্ছা বলে যখন নিজের ঘরের দিকে যাবে, তখন সে মারিশাকে বলল, তুমি চাইলে তোমার খাবার আমিই রান্না করে দিতে পারি। মারিশা বলল, তার কোনো দরকার হবে না দাদু, আমি নিজেই পারবো। দাদুর বোধহয় উত্তর পছন্দ হলো না। সে বলল, আমার উপর ভরসা করতে পারো। এই বাড়িটা তোমাদের মতো বাচ্চাদেরকেই থাকার জন্য দেওয়া হয় গত কয়েক মাস থেকেই। বড় সাহেবের তো আসা হয় না, আর ছোট সাহেবও আসে না। আর এখানে তোমার মতো অনেকেই আসে থাকার জায়গার খোঁজ করতে। তাই আমি বলছিলাম তোমাদের মতো বাচ্চাদেরকে থাকতে দিতে। এতে তোমরা পড়াশোনা ভালো একটা পরিবেশ পাবে, আর কম টাকায় ভালো একটা থাকার জায়গাও পাবে। মারিশা বলল, ও আচ্ছা, তা আপনার ওই বড় সাহেব কোথায় থাকে? রহিম দাদু বললেন, বাইরের দেশে, এখানে আসে না বললেই চলে। মারিশা বলল, ও আচ্ছা, আর ছোট সাহেব কে? রহিম দাদু বললেন, বড় সাহেবের একটাই ছেলে, এই শহর থেকে পড়াশোনা করে, কিন্তু এখানে আসে না বললেই চলে। মারিশা সব বুঝিয়ে ভাব নিয়ে বলল, আচ্ছা বুঝেছি, তবে দাদু রান্না কোনো ব্যাপার না, আমি নিজেই রান্না করতে পারবো। দাদু বললেন, তুমি তো অনেক সকালে যাও, আর এই বাড়িটা তো ভালোই দূরে তোমার ভার্সিটি থেকে। এত সকালে কি রান্না করবে? আর আসো তো সেই সন্ধ্যার পরে। আর তাছাড়া তখন সে রাঁধবে কখন আর খাবেই বা কখন? তখন সারা দিন পর শরীর ক্লান্তি লাগবে না? মারিশা বলল, তা ঠিক, ঠিক আছে, আমি আর তুমি মিলেই নিজেদের এই খাবারের ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে নিব। সে অনেক খুশি হলো আর খাবারের থালাগুলো নিয়ে ধুতে চলে গেল। মারিশা এত সহজে এভাবে কারোর সাথে কথা বলে না। লোকটা প্রচণ্ড মিশুক প্রকৃতির। আর কেউ যদি মারিশার সাথে সহজ হয়ে মেশে, তবে তার সাথে মারিশার খুব ভালো সম্পর্ক হয়, যেমন দাদুর সাথে হয়ে গেল। ব্যাস, রাতের খাবার শেষ করে ঘুমোতে গেল। যদিও নতুন জায়গায় মারিশার ঘুম একটা ভালো হয় না, তার জন্য একটা বই নিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে ঘরের আলো নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে নিল দ্রুত। পুরো ঘর অন্ধকারে ছেয়ে যাবার আগেই ভাবতে লাগলো বাড়িটা যেহেতু ভালো লেগেছে, আর বাইরে এত বড় গাছপালা, এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না। এসব ভাবতে ভাবতে মারিশা গভীর ঘুমে তলিয়ে গেল। ঝকঝকে রৌদ্র উজ্জ্বল দিন, কিন্তু ঘুম ভাঙতে দেখলো আজকে মারিশার উঠতে লেট হয়ে গেছে। কাল রাতে অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিল। কোনো মতে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রওনা দিল মারিশা। ক্লাসে পৌঁছে দেখে অলরেডি ক্লাস শুরু হবার অনেকটা সময় পার হয়ে গেছে। মারিশা ক্লাসে ঢুকে কোনো জায়গা খালি না পেয়ে একটা মেয়ের পাশে বসে পড়ল। ক্লাস করলো ঠিকই, কিন্তু পাশে মেয়েটা তেমন একটা কথা না বলাতে মারিশাও যেচে কোনো কথা বলল না। ক্লাস শেষ হবার পর আজ আর কালকের ঘটনার জন্য ক্যান্টিনে যাওয়ার ইচ্ছে হলো না মারিশার। যেহেতু মারিশা ভার্সিটিতে নতুন, ভাবলো ভার্সিটিটা ঘুরে দেখলে মন্দ হয় না। ক্লাস থেকে বের হয়ে লাইব্রেরি খুঁজতে খুঁজতে বিশাল এক দিঘির সামনে পৌঁছালো। ভার্সিটিতে যে এত বড় দিঘি আছে সেটা জানতো না।
এই ডিরেকশনেই নাকি লাইব্রেরি, তাই হাঁটতে আবারও শুরু করলো কিছু দূর। এসে দেখলো কালকের ওই ছেলেগুলো দিঘির পাশে বসে আড্ডা দিচ্ছে। এতটা কাকতালীয় কিভাবে হতে পারে? আই ট্রাই মাই বেস্ট টু ইগনোর দেম, কিন্তু যখন ওদের ক্রস করতে যাচ্ছিল তখন ওদের মধ্যে একটা ছেলে মারিশাকে ডাকলো। ইউ সে মিস ক্যান্টিন, একটু এদিকে আসুন তো। মারিশা মনে মনে বলল, কি ব্যাপার, ওরা কি আমাকে মার করে রেখেছে? আমি মনে রাখতেই পারি, কারণ ওরা আমার খাবারটা খেয়ে নিয়েছিল। বাট এত ছোট কারণে কি ওরা আমাকে মার করে ফেললো? আমি কোনো ঝামেলা চাই না। এইভাবে চলে যাবার জন্য মারিশা পা বাড়াতেই ওদিক থেকে সাথে সাথেই ছেলেগুলো আবার ডাক দিয়ে উঠল। মিস ক্যান্টিন বলে ডাকাতে আশেপাশের ছেলেমেয়েরা কেমন করে যেন মারিশার দিকে তাকালো। ওই ছেলেগুলোর মধ্যে আবার একজন মারিশাকে বলল, এদিকে একটু আসুন। ওদের মধ্যে যে ছেলেটা দূর থেকে চোখে পড়ার মতো, সে কিছুই বলল না। মারিশা কাছে যেতেই কালকে যে ছেলেটা খাবার খেয়ে নিয়েছিল সে বলতে লাগলো, কালকে খাবার খেয়ে নিয়েছে বলে আজ এখন অবধি ফলো করছো নাকি? আশ্চর্যের বিষয় তো, যেখানে মারিশার খাবার খেয়ে নিল ওরা, আজ বলছে ওদের মারিশা ফলো করছে। এটা বলেই ওরা হাসতে লাগলো। মারিশা কোনো কথার উত্তর না দিয়ে শুধু জিজ্ঞেস করলো, আপনি মিস ক্যান্টিন বলে কাকে ডাকলেন? মারিশা প্রশ্ন করাতে তারা আরো জোরে হাসলো, শুধু ওই ছেলেটা বাদে। ও সম্ভবত ফোনে কিছু করছিল। ওরা বলল, কেন যে মিস ক্যান্টিন বাড়াতে সারা দিয়েছে তাকে তো ডাকলাম। মারিশা ভাবলো ওদের সাথে তো কথাই পাড়াই যাচ্ছে না, লাইক গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। এদের সাথে কি কথা বলবে? কিন্তু এদের এই সমস্ত কথা হাসাহাসিতে মারিশার ধৈর্যের বাঁধ ভাঙতে যাচ্ছিল। বেশি রাগ উঠছিল ওই ছেলেটার প্রতি। কি যেন নাম ছিল, সম্ভবত সীমান্ত। কালকে ওই ছেলেটার চোখ রাঙ্গানিতে ওরা থেমে গিয়েছিল, আর আজকে ছেলেটা ওদের সাথেও যোগ দিচ্ছে না, আবার থামতেও বলছে না। শেষে মারিশা নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলেই ফেলল, আপনাদের যদি মনে হয় আপনাদের এইসব ফালতু কথা শোনার জন্য আমার কাছে সময় আছে, তাহলে ভুল করছেন। কালকে আপনারা আমার খাবার খেয়ে নিয়েছেন, আজকে এখানে ডেকে এনে এই সমস্ত কথা শোনাচ্ছেন। এসবের মানে কি? হ্যাঁ, না আমি আপনাদের চিনি আর না আপনারা আমাকে চেনেন, তাহলে এসব ইয়ার কি মানে কি? মারিশার জবাবে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল, আর ওদের হাসিটাও বন্ধ হয়ে গেল। মারিশা বুঝতে পারল না কি থেকে কি বলে ফেললো। মারিশার কথা শুনে ওই ছেলেটা ফোন থেকে মুখ তুলে মারিশার চোখের দিকে তাকালো। মারিশার মতো ওসব বলে ওখান থেকে চলে যেতে নিলেই যে ছেলেটা মারিশাকে ডেকে নিয়ে এসেছে ও হঠাৎ করেই বলল, এই শোনো, কাল যে ব্যাপারটা হয়েছে তা নিয়ে এত রেগে যাওয়ার মতো কিছুই হয়নি। আর যা ঘটেছে তাও আমরা ইন্টেনশনালি করিনি। এটা আমাদের এখানে সচরাচরই হয়। অনেকেই জুনিয়ররা ওখানে খাবার রেখে যায়। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে টেবিলে কাল তুমি বসেছিলে সেই টেবিলে আমরা ছাড়া কেউ বসে না। তাদের কথাগুলো যথেষ্ট গাছাড়া শোনালো। মারিশার মেজাজ খারাপ হয়ে গেল, তাই মারিশা বলল, ও আচ্ছা, সেটা তো আপনারা আমাকে কালকে ক্লিয়ার করেননি। আর আজ যে কাইন্ড ইনফরমেশনটা দিলেন সেটা কালকে দিলেই তো জল ঘোলা হতো না। সেটা রেখে আপনারা শুধু শুধুই হাসি ঠাট্টা করছিলেন। এতক্ষণ পর সীমান্ত নামের ছেলেটা ফোন পকেটে রেখে উঠে দাঁড়ালো এবং ওদের থামতে বলে মারিশার দিকে তাকিয়ে পড়ল। অনেকটা গম্ভীর কণ্ঠেই এসব কথাগুলো বলল। মারিশা যেখানে ওদের সাথে কথাই পারছিল না, সেখানে নাকি ওরাই মারিশার সাথে কথাই পারছিল না। কি আজব! এসব মারিশার সাথে কি হচ্ছে? সব মারিশার উপর দিয়ে যাচ্ছে। সীমান্ত এরপর মারিশাকে কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোন ইয়ারের স্টুডেন্ট? এতক্ষণে মারিশা বুঝতে পারলো এরা কি কোনোভাবে সিনিয়র। তখন মারিশার প্রশ্নের উত্তর না নিয়ে সীমান্ত বলল, আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এসব বলতে বলতে ক্লাসের সময় হয়ে এলো। সীমান্ত আবার বলল, আশা করি এটাই আমাদের শেষ দেখা নয়, আবারও আমাদের দেখা হবে। এসব বলতে বলতে সীমান্ত নামের ছেলেটা চলে গেল, আর ওর বাকি চারজন বন্ধু একদম চুপ হয়ে গেল, যারা এতক্ষণ মারিশাকে নিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছিল। ওদের যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে বুঝলো মোটামুটি এখান থেকে সবাই চলে গেছে। দিঘির পাশটা এখন একদমই ফাঁকা হয়ে গেছে। যেহেতু ক্লাস টাইম হয়ে গেছে, তাই মারিশাও তাড়াতাড়ি ক্লাসের দিকে যেতে লাগলো। মারিশা অনেকটা সামনেই দেখলো হাইটে বেশ সুউচ্চ আকৃতির একটা ছেলেও একা একা যাচ্ছে। মারিশা ওর পেছন পেছন যেতে লাগলো।
মারিশা ক্লাসের দিকে দেখলো ছেলেটাও ঠিক একই ভবনের দিকে মারিশার ক্লাসের দিকে যেতে লাগলো। মারিশা দ্রুত পায়ে হেঁটে যেতে যেতে দেখলো ও ঠিক মারিশার ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়লো। ততক্ষণে ক্লাসে আবারও স্যার ঢুকে পড়েছিল। ও সম্ভবত অনুমতি নেই ক্লাসে ঢুকলো। পিছন পিছন মারিশাও দৌড়ে ঢুকে পড়লো। মারিশা যে আবার মারিশা আগের জায়গায় বসে পড়লো আর ছেলেটা মারিশার পাশের সারির এক বেঞ্চ সামনের দিকে বসে পড়লো। ওর দিকে মনের অজান্তেই বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মারিশা নিজের পড়ায় মন দিল। ক্লাস শেষ হলো। হঠাৎ করে ক্লাসে যাবার সময় দেখা ছেলেটার কথা মনে পড়লো। ছেলেটাকে মারিশা যেহেতু পিছন থেকেই দেখেছে। ছেলেটা মারিশার তুলনায় অনেক লম্বা অ্যান্ড হি ইজ ওয়েল ফিগার্ড। জিম করে নাকি, যাই হোক, হি ইজ সো হ্যান্ডসাম। একই তো কাল দেখেনি এই ক্লাসে। এরকম একটা ছেলে অবশ্যই চোখে পড়তো, কিন্তু কাল তো মারিশার ক্লাসে দেখেনি। আজ হঠাৎ কোথা থেকে আসলো? আর মারিশার কেন যেন মনে হলো ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছি। যদি এই ছেলেটা মারিশার ক্লাসমেটই হয় আর ক্লাসে নাই এসে থাকে, তাহলে কোথায় দেখলো? একটুও মনে আসছে না। ধুর, কালকে ক্লাসে না আসলে মারিশার ওকে চেনা চেনা কেন লাগছে? মনে হচ্ছে কোথাও যেন দেখেছে। ক্লাসে আসলে ওকে মারিশার চোখে পড়তো, যেহেতু মারিশা অবজার্ভ করতে পছন্দ করে। কিন্তু কাল তো ওকে ক্লাসে দেখলো না, আরও ক্লাসে ছিল না, এই ব্যাপারও মারিশা শিওর। আর কালকের মারিশার ভার্সিটির ফার্স্ট ডে ছিল। তাহলে ওকে মারিশা কোথায় দেখেছে? ভার্সিটির বাইরে? কোথায় দেখেছি? কোথায় দেখেছে? কোথায় দেখেছে? এসব ভাবতে ভাবতে বাসে এসে পৌঁছালো। আজকে সারাদিনই মারিশার মনে এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আসলে কোথায় দেখেছে? এই শহরে তো মারিশা নতুন আর ভার্সিটিতে কাউকে চিনে না। তারপরেও কালকেই প্রথম ভার্সিটিতে গিয়েছে। তাহলে কোথায় দেখেছে? ভার্সিটি থেকে আসার পর থেকেই এই একই প্রশ্ন বারবার মনে ঘুরপাক খাচ্ছিল মারিশার। মারিশার মনে হচ্ছে না মারিশা ছেলেটাকে কোথাও দেখেছে কিনা। আবার মনে হচ্ছে আজকের আগে ওকে মারিশা দেখেছে। মারিশা এসব ভাবতে ভাবতেই মারিশার সারা দিনই কাটলো। রাতে কোনো মতো ডিনার কমপ্লিট করে ঘুমাতে চলে আসলো। যেহেতু কালকে তাড়াতাড়ি ক্লাস ছিল, তাই তাড়াতাড়ি উঠতে হতো। কিন্তু তখনও মারিশার চোখে ঘুমের ছিটাফোঁটাও দেখা দিল না। ঘুমাতে যেও ওই একই প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল। এই বিষয়টা আহামরি কিছু নয়, তবুও জিনিসটা মারিশার মনে কেমন ঘুরছে। বিষয়টা এখন মারাত্মকই লাগছে। এসব ভাবতে ভাবতে মারিশা কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। আজকে ঘুম থেকে উঠতে লেট। নতুন জায়গায় আসলে এই এক সমস্যা, রাতে ঠিকমতো ঘুম হয় না। আর সে কারণে ভোরে ঘুম ভাঙে মারিশার দেরিতে। আজকেও লেট। কোনো মতে রেডি হয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। যেহেতু বের হতে লেট হয়ে গেছে, তাই বুঝলো ক্লাসের সময় অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। ভার্সিটিতে এসে দেখলো স্যার ক্লাস নিচ্ছিল। মারিশা ভেতরে যাবার অনুমতি চাইতেই স্যার মারিশাকে জিজ্ঞেস করে মারিশার লেট হবার কারণ কি। মারিশা দরজায় দাঁড়িয়ে সবার দিকে তাকালো। সবাই উৎসাহিত দৃষ্টিতে তাকিয়েছিল মারিশার দিকে, হয়তো মারিশার উত্তর শোনার আশায়। যে ব্যাপারটা খুবই ইতস্তত লাগছিল কেবল কালকের ওই ছেলেটা বাদে। সেদিনের একই শাড়ির মাঝে একই বেঞ্চে সে বসে তার সামনে রাখা আর্কিটেকচারের বইয়ের দিকে তাকিয়ে আছে বেশ মনোযোগী হয়ে। মারিশা চোখ ঘুরিয়ে এবার স্যারের দিকে তাকালো, তারপর বলল, আসলে আমি এই শহরে নতুন এসেছি, সাথে একা থাকছি, তাই মানিয়ে নিতে একটু সময় আর সমস্যা হচ্ছে আর কি। স্যার আর কিছু বলল না। মারিশাকে ক্লাসে ঢোকার অনুমতি দিলেন। মারিশা যেয়ে ছেলেটার পাশের সারির এক বেঞ্চ পেছনে ওই দিনের ওই মেয়েটার পাশেই বসে পড়ল। আজকে যেই ক্লাসটা ছিল সেই ক্লাসটা শেষ করে মারিশাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়। যেহেতু মারিশা ট্রান্সফার স্টুডেন্ট, তাই মারিশার টপিকটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল এবং স্যার মারিশাকে পাশে মেয়েটা আর ওই ছেলেটার সাথে একসাথে গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করতে বলা হলো। এতে মারিশার একটু হিমশিম খেতে হলো, কারণ মারিশা এর আগে গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করেনি। স্যার চলে যাবার পর মেয়েটা মারিশাকে নাম জিজ্ঞেস করলো। মারিশা মেয়েটির দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে জবাব করলো, মারিশা জাবিন। মেয়েটা এবার নিজের পরিচয় বলল, আমার নাম নিনিতা, তবে তুমি আমাকে নিনা ডাকতে পারো। তোমাকে আমি এর আগেও নোটিস করেছি। ট্রান্সফার স্টুডেন্ট? মারিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো।
তবে পাশের ছেলেটা কিছু না বলেই নিজের ব্যাগ গুছিয়ে উঠে চলে যেতে লাগে। নিনিতা মারিসার মুখের দিকে তাকালো। মারিসা কাঁধ উঁচিয়ে বোঝালো সেও কিছু বুঝছে না। নিনিতা আর মারিসা দুজনেই ক্লাস শেষ হওয়াতে উঠে পড়ে ব্যাগ গুছিয়ে আর ছেলেটির পেছন পেছন বের হতে হতেই নিনিতা এবার ছেলেটার উদ্দেশ্যে প্রশ্ন করে, শোনো, তোমার পরিচয়? যেহেতু আমরা সেম ব্যাচ তাই তুমিই বললাম। ছেলেটা কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে ওর ছুঁড়ে দাও প্রশ্নে, আর ওরা দুজন ওর পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ওর উত্তরের। তবে সে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখে আবারও চলে যেতে নিলে এবার নিনিতার সাথে মারিসাও বিরক্তবোধ করলো। নিনিতা এবার বিরক্ত নিয়েই বলল, এক্সকিউজ আস, তোমাকেই বলছি। আমাদের একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে, সবাইকে একসাথে কাজ করতে হবে। আর তুমি নিজের পরিচয় দিচ্ছ না, অ্যাটলিস্ট নামটা তো বলতে পারো। ছেলেটি এবার আবারও দাঁড়িয়ে যায় আর ওকে থামতে দেখে ওরাও ওর পেছনে থেমে যায়। ডিপটির করিডরে ছেলেটি পুরোপুরিভাবে ঘুরে তাকায় ওদের দিকে, আর এক কাঁধে ঝোলানো ব্যাগটার বেল্ট এক হাতে রেখে আরেক হাত পকেটে রেখে টান টান হয়ে প্রতিক্রিয়াহীন মুখভঙ্গিতে নিনিতার দিকে তাকালো। ওরা দুজনই ওকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে। মারিসা দৃষ্টিগোচর করে ছেলেটার চোখগুলো কেমন বিদেশিদের মতো। বেশ ঢুলঢুলে একটা সাফেদ শার্ট পরিহিত ছেলেটি, যেমন ফর্সা তেমন ওয়েল ফিগার্ড, চোখগুলো ধূসর রাঙ্গা। ছেলেটা নিনিতার চোখ থেকে চোখ সরিয়ে ধীরে ধীরে উচ্চতায় তার তুলনায় বেশ ক্ষীণকায় মারিসার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই মারিসা থমকে গেল। কি হলো সে জানে না। লাভ অ্যাট ফার্স্ট সাইট মেবি মারিসা তা জানে না। ছেলেটা টকটকে লালচে ফর্সা চেহারায়, সাইড স্মৃতি করে ব্রাশ করা চিল্কি কালো চুলগুলো কপালে কিছুটা পড়ে আছে, সাথে কিছুটা চোখের চারিপাশে ছড়িয়ে আছে। অদ্ভুত সুন্দর দেখতে সেই ধূসর রঙের চোখ। ছেলেটার ধূসর রাঙ্গা ডাগর চোখগুলো মারিসার কুচকুচে গোল গোল কালো চোখের দিকে দৃষ্টি নিবন্ধন করে ধীর অথচ গম্ভীর কণ্ঠে বলে, রৌদ্র, ইফতিসাম রৌদ্র। এতটুকু দৃষ্টি নিবন্ধন করে বলতেই মারিসা তড়িৎ গতিতে ওর চোখ থেকে নিজের চোখ সরিয়ে নেয়। এক প্রবল জোরে শুষ্ক ঢোক গিলে মারিসা নিচের দিকে তাকিয়ে থাকে, আর সামাজিক উদ্বিগ্নতার দৌড় নিজের হাতের নখ খুঁটতে থাকে। রৌদ্র কাঁধের ব্যাগটা এক হাতে কিছুটা ঠিক করে আর কোনো কথা না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখে আবারও নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করে। নিতার কিছুটা কপাল কুঁচকে ঠোঁট উল্টে বলে, অদ্ভুত। এরই মধ্যে নিনিতা বিদায় জানিয়ে চলে গেল। মারিসা করিডোর ধরে এগিয়ে যেতে থাকে ডিপটের লাইব্রেরির দিকে। কিছু সময় সেখানে কাটিয়ে আর্কিটেকচারের বেশ কিছু বই নাড়াচাড়া করে মারিসা। শিবে নিচে নেমে সবেমাত্র বাহিরে আসতে না আসতেই ওই দিনের ছেলেগুলো ওর পাশ কাটিয়ে চলে যায়। তবে ক্ষণিকেই আবার থেমে গিয়ে সীমান্ত নামের ছেলেটা দাঁড়িয়ে মারিসার দিকে তাকায়। মারিসা মনে মনে বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে, এরা এখানে কি করছে এরা? মারিসা চাচ্ছিল ওদের এড়িয়ে চলে যেতে, কিন্তু সীমান্ত দাঁড়িয়ে পড়তেই সাথে ছেলেগুলো সীমান্তের সাথে দাঁড়িয়ে পড়ে। সীমান্ত এবার মারিসাকে দেখে মারিসা যে ডিপটের ভবন থেকে বের হয়েছে সেদিকে তাকায়, তারপর বলে, নিউ স্টুডেন্ট। মারিসার ইচ্ছে না থাকলেও হ্যাঁ সূচক মাথা নাড়ায়, মানে হ্যাঁ নতুন স্টুডেন্ট। এবার সীমান্ত পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ায়, তারপর আলতে ঠোঁট কামড়ে হেসে বলে, আমাদের সাথে পরিচয়টা একটা অ্যাক্সিডেন্টের মতো ছিল। লেট ইট গো, লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। মারিসা বিরক্তির চাহনি নিয়ে তখনও সীমান্ত নামের ছেলেটির দিকে তাকালো। ছেলেটি আবারও বলতে শুরু করলো, আগেই হয়তো বুঝতে পেরেছো আমরা তোমার সিনিয়র। যাই হোক, আমার নাম সীমান্ত, সীমান্ত শাহরিয়ার। তোমার নাম কি? মারিসা জাবিন। ও জাবিন। মারিসা মাথা নাড়ল। তখনই রৌদ্র হঠাৎই মারিসা এবং সীমান্তকে ভবনের গেটের সামনে থেকে পাশ কাটিয়ে চলে গেল। মারিসা রৌদ্রের চারপানে তাকিয়ে রইল। সীমান্ত বলে, তো আর্কিটেকচার ডিপার্টমেন্ট? আরে এ তো আমাদের ডিপার্টমেন্ট। সীমান্তর সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একজন বলতেই মারিসা বুঝতে পারে এরাও একই ডিপার্টমেন্টের সিনিয়র। সীমান্ত খুব একটা ভ্রুক্ষেপ না করে বলে, যাই হোক, চললাম। আশা করি এ দেখা শেষ দেখা নয়। মারিসা অবাক নয়নে সীমান্তের দিকে তাকালো। ছেলেটা ওই দিনও একই কথা বলল, আজকেও একই কথা। এই দেখা শেষ দেখা নয়। লোকটা শেষ দেখা নয় বলে তো মানে কি বুঝিয়েছে সে? আচ্ছা, ওরা কি আমাকে মার্ক করে রেখেছে?
এসব ভাবতে ভাবতেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় মারিসা। বাসায় এসে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বড় জানালার কাছে যেয়ে দাঁড়ায় মারিসা। চুল মুছে টাওয়ালটা জানালার বড় গ্রিলের এক পাশে মেলে দিয়ে আশেপাশে তাকায়। আজকে ভার্সিটি থেকে ফিরতে দেরি হয়েছে, মাথার দুশ্চিন্তায় শেষ নেই। গ্রুপ ওয়াক তার সাথে যাদের সাথে দিয়েছে তাদের মারিসার পছন্দ হয়নি বললে ভুল হবে। দুজনেই কেমন উদ্ভট টাইপের। আর ছেলেটা, এই ছেলেটাকে দ্বিতীয় দিন ভার্সিটির আগে কোথাও দেখেছে সেটাই মনে করতে পারছে না মারিসা। মাথায় এই একটাই কথা বারবার আসছে, সে কি ওই রৌদ্রকে আগে কোথাও দেখেছে? এসব ভাবতে ভাবতে হঠাৎ সিনিয়র সীমান্তের কথা মনে পড়ল। প্রথম দিন কেমন শান্ত ছিল, তার পরপর দুদিন দেখা হলো, আবার এখন একই ডিপটে সিনিয়র। কেমন যেন অন্যরকম লাগলো মারিসার কাছে। আর ওই কথাটা, এটাই তাদের শেষ দেখা নয় বলতে ছেলেটা কি বুঝিয়েছে? এসব আবল তাবল ভাবনায় বিভোর কতক্ষণ কাটলো মারিসা তা জানে না। দরজার কড়াঘাতের শব্দ ভাবনা থেকে ছিটকে চকিতে জানালা থেকে মুখ ঘুরিয়ে ঘরের দিকে তাকাই মারিসা। তারপর নিজেকে ধাতস্থ করে ঘরের দরজার দিকে পা বাড়ায়। দরজা খোলার আগে ঘড়ির দিকে তাকায়। রাত 10টার মতো বেজে গেছে। তা মারিসা আকাশ কুসুম ভাবনায় বিপদ থেকে খেয়ালই হয়নি। ঘড়ির থেকে চোখ সরিয়ে দরজা খুলতেই বৃদ্ধ দাদুর হাসি মুখ ফুটে উঠল। তারপর তিনি বললেন, সেই কখন এলে? সন্ধ্যা নাস্তা করলে না, এখন কি খাবেও না? এসো, আমি খাবার বাড়ছি। তুমি যাও, আমি আসছি এক্ষুনি। দাদু চলে যেতেই মারিসা ঘরে এসে চুলটা কোনো মতো পনিটেল করে বেঁধে ঘর থেকে বের হয়। তারপর খেতে বসে টুকটাক কথা বলে, খাওয়ার পর্ব শেষ করে। খাওয়া শেষে দাদু সব গুছিয়ে রাখছিল। মারিসা বলে, দাদু রান্না তো তুমি করলে, এগুলো না হয় আমি ধুয়ে রাখি প্লিজ। বৃদ্ধ না করতে যেও পারল না। মারিসাকে সম্মতি জানালো। মারিসা এতে খুশি হলো। তারপর সব জিনিসপত্র নিয়ে কিচেনে চলে গেল। সব ধুয়ে গুছিয়ে রেখে ঘরে এসে বই নিয়ে বসে। আজকে তাও গ্রুপ ওয়ার্কের পড়াগুলো ধারণা নেওয়ার জন্য, কিন্তু টপিকগুলো দেখে মারিসার মনে হলো এগুলো তার আগে কখনো পড়া হয়নি। তাই কিছুক্ষণ বই ঘাটে আর আর্কিটেকচারের ডিজাইন স্কেলগুলো আঁকার চেষ্টা করতে থাকে। তবে সূত্র আর ডিজাইন বেশ টুইস্ট মনে হতে লাগলো। মারিসা আপন মনে জোর খাটিয়ে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও কিছু না বুঝতে পেরে বিরক্ত হয়ে বই গুছিয়ে শুয়ে পড়ে। আর ভেবে রাখে কালকে ক্লাসে যে নিতার থেকে টপিকটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এসব ভাবতে ভাবতে মারিসা ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে আসার পর মারিসা দেখে নিনিতা ভার্সিটিতে আসেনি। নিনিতার সাথে যেহেতু কালকে কথা হয়েছিল, নিনিতার সাথে নম্বর এক্সচেঞ্জ করেছিল মারিসা। নিনিতা কল করে জানায় সে অনেক অসুস্থ, তাই কিছুদিন হসপিটালে থাকতে হবে। সে তাদের সাথে গ্রুপ ওয়ার্কটা কমপ্লিট করতে পারবে না। গ্রুপ ওয়ার্কটা মারিসা আর রৌদ্র যেন হ্যান্ডেল করে নেয় অনুরোধ করে নিনিতা। এসব কথা মারিসা পছন্দ হলো না, কিন্তু মুখে কিছু বলল না। ক্লাসে এসে মুখ ভার করে রৌদ্রের সামনে দাঁড়ায়। এখন এই টপিক সলভ করার জন্য রৌদ্র ছাড়া আর কারোর কাছে যেতে পারবে না। ক্লাসের অন্য কারোর সাথেও মারিসার এখনো কোনো কথা হয়নি, তাই কারোর সাথে কথা বলতে ইচ্ছে হলো না মারিসার। আর যে টপিকটা সে বুঝছে না, সেই টপিকটার উপর তাদেরই গ্রুপ ওয়ার্কটা দেওয়া হয়েছে। যেহেতু টিম ওয়ার্ক, তাই রৌদ্রের কাছে মারিসা হেল্প চাইতেই পারে। মারিসা এদিক ওদিক তাকিয়ে রৌদ্রের পাশের সারির বেঞ্চের সিটে বসে পড়ল। রৌদ্র পাশ ফিরে তাকে মারিসাকে এক নজর দেখে আবারও নিজের কাজে মন দিল। মারিসা মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো রৌদ্র কি করছে। সাথে সাথে রৌদ্র আবারও মারিসার দিকে ফিরতে মারিসা থতমত খায়। মারিসার বুকটা কেমন ধক করে উঠল। ইটস ফিল লাইক যেন সে চুরি করতে যেয়ে ধরা পড়েছে এমন। মারিসা কাছে মচি মুখ করে চোখ নিজের বেঞ্চে রেখে আবারও রৌদ্রের পানে পূর্ণ দৃষ্টিতে চাইল। একটা সাদা চেক শার্ট পরে এসেছে রৌদ্র। হাতাটা ফোল্ড করাই হাতের পশম আর রগগুলো দেখা যাচ্ছে। মারিসার শরীর কেমন ঝিমঝিমে উঠল। হাতের আর্মস মাসলস এর উপর নজর পড়তে দেখলো ওগুলো কেমন ফুলে আছে, মনে হচ্ছে সেগুলো শার্ট থেকে বেরিয়ে আসতে চাইছে। মারিসা হাতের থেকে চোখ সরিয়ে রৌদ্রের দিকে তাকালো। হঠাৎই মারিসার রৌদ্রের অ্যাডামস অ্যাপেলের উপর নজর পড়তেই মারিসা ঢুকিল। মারিসা চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে তড়িৎ গতিতে মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে আবার রৌদ্রের দিকে তাকায়। তারপর থেমে থেমে রৌদ্রকে ডেকে বলে,
আমি তো এই টপিকটার ক্লাস পাইনি, তুমি কি আমাকে একটু বুঝিয়ে দেবে বা নোটস আছে? রৌদ্র তাকালো না। সে তার মতো তার আর্কিটেকচারের ডিজাইন স্কেল চালিয়ে যাচ্ছিল। এতে মারিসা কিঞ্চিত বিরক্ত এবং রাগ নিয়ে কিছুটা জোরালো কণ্ঠে বলে, স্ট্রেঞ্জ, আমি তোমাকে কিছু বলছি, তোমার সাথে কথা বলছি, উত্তর কেন দিচ্ছ না? আওয়াজ নিচে। গম্ভীর অথচ শীতল শান্ত শোনালো রৌদ্রের সেই কণ্ঠ। মারিসা বিস্ফোরিত নয়নে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র এবার মারিসার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার সাথে জোরে কথা বলবে না। আই হেট দিস। এটা বলে রৌদ্র সবকিছু গুছিয়ে নিজের ব্যাগ নিয়ে উঠে হাঁটা দিল। মারিসা আশ্চর্য হলো, এ কেমন ছেলে রে বাবা, একটা হেল্পও করছে না, আবার ধমকাচ্ছে। থাক, টপিকটা মারিসা পৌঁছে না। এখন এই ছেলের সাথে রুডলি বিহেভ করলে মারিসারই ক্ষতি। তাই মারিসাও নিজের ব্যাগ নিয়ে রৌদ্রের পিছন পিছন দৌড়ে চলে গেল। মারিসাও নিজের ব্যাগ নিয়ে রৌদ্রের পেছন পেছন দৌড়ে বাহিরে আসতেই ততক্ষণে রৌদ্র বড় বড় পায়ের কদম ফেলে সিঁড়ি পেয়ে নামতে নামতে দৃষ্টির আড়ালে চলে গিয়েছে। মারিসাও পিছু পিছু নামতে থাকলে একদম বাইরে আসতেই সীমান্তর সামনে পড়ে। সীমান্তকে দেখে মারিসা এক প্রকার থমকে থেকে ওখানেই দাঁড়িয়ে যায়। আর রৌদ্র ততক্ষণে দিঘির দিকটাতে প্রস্থান করে। মারিসার দৃষ্টির আড়ালে চলে গিয়েছে। মারিসা রৌদ্রের প্রস্থানের দিক থেকে চোখ সরিয়ে সীমান্তের দিকে তাকাতেই ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশেপাশে তাকিয়ে ভাবলো, এই সিনিয়র এভাবে তাকিয়ে আছে কেন? মনে তো হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্যা কি? নাকি পেছনে কাউকে দেখেছে? ভেবে মারিসা তার পেছনে এক পলক ঘুরে তাকাতে দেখে করিডোর প্রায় ফাঁকা। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন এই সিনিয়র? মারিসা সীমান্তর দিকে তাকিয়ে জোরপূর্বক একটু হাসতে চেষ্টা করলো। তা দেখে সীমান্ত কপাল কুঁচকে এক ভুর উঁচু করে। মারিসা তা দেখে আরও একটু ইতস্তত হয়ে পড়ে। হচ্ছে কি তার সাথে এসব? সীমান্তের সাথে আজকে তার কোনো বন্ধু নেই। তাই আশেপাশে তাকিয়ে সীমান্ত বলে, এভাবে কাঠবিড়ালের মতো ছোটাছুটি করছো কেন? মারিসা সীমান্তের সম্বোধন শুনে বিস্ময়ে চোখ বড় বড় করে ড্যাব ডেপিয়ে সীমান্তের দিকে তাকায়। সে কাঠবিড়ালি? এটা কেমন কথা বলো এই সিনিয়র? এই সম্বোধন শুনে মারিসা মনে মনে কঠিন এক গালি দিল সীমান্তকে। তারপর জোরপূর্বক হাসি টেনে বলে, একটু লাইব্রেরি যাচ্ছি, এই আর কি। উত্তরটা কেমন খাপ ছাড়া লাগলো সীমান্তর কাছে। এভাবে দৌড়ে কেউ লাইব্রেরিতে যায়? মনে হচ্ছে ট্রেন চলে যাচ্ছে, তাই সে এইভাবে ছুটছে। অবশ্য এছাড়া আর কি প্রত্যাশা করা যায় এই মিস ক্যান্টিনের কাছে? এসব ভেবেই হালকা হেসে পথ ছেড়ে দিল সীমান্ত। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লাইব্রেরির দিকে পা বাড়ায় মারিসা। রৌদ্রকে সে তখন লাইব্রেরির দিকে যেতেই দেখেছে, তবে সে শিওর নয় যে রৌদ্রকে লাইব্রেরিতে গেলেই পাবে কিনা। এই সিনিয়র এসেই সব উল্টাপাল্টা করে দিল। এসব ভাবতে ভাবতে মারিসা লাইব্রেরির দিকে পা বাড়ায়। মারিসা লাইব্রেরিতে এসে দেখলো লাইব্রেরি একদম খালি। অবশ্য ক্লাস টাইমে লাইব্রেরি খালি থাকারই কথা। মারিসা আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে লাস্ট কর্নারের একদম সাইডের দিকে চোখ আটকায়। ওইখানটাতে বেশ বই বোঝাই করা আর সেলফে আলাদা করে বেশ কিছু আর্টিটেকে ডিজাইন আঁকার বা তৈরি করার উপকরণ আছে, সরঞ্জামও রয়েছে। যেহেতু ভার্সিটিটা সব দিক থেকে নাম করা হলো আর্কিটেকচারের উপর একটু বেশি সুনাম অর্জন করেছে, তাই লাইব্রেরিতে আলাদা আর্কিটেকচারের কর্নার থাকা কোনো অস্বাভাবিক বা আহামরি কোনো ব্যাপারই ছিল না। তাই পাশে দুইটি বসার চেয়ার সাথে একটি ছোট টেবিল, সেখানে রৌদ্র বসে আছে। আর সেই টেবিলের উপর সেই সরঞ্জামের দু একটা সরঞ্জামও দেখা যাচ্ছে ছড়িয়ে আছে। আর রৌদ্র কি যেন মাপজোপ করে ডিজাইন স্কেল করছে, তা তার হাতের দিকে তাকাতেই বোঝা যায়। মারিসা পিলপিল করে এক পা করে এগিয়ে রৌদ্রের সামনে যে দাঁড়ায়, কিন্তু রৌদ্র কেউ আসার টের পেয়েও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করার প্রয়োজন অনুভব করলো না। সে তার কাজ নিয়েই ব্যস্ত। এমন মনে হচ্ছিল আশেপাশে ভূমিকম্প হলেও হয়তো সেদিকে ভ্রুক্ষেপ করবে না। তবুও মারিসা রৌদ্রের সামনের সিটে বসে পড়ল। তারপর কিছু সময় তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো রুদ্র কি করছে। রৌদ্র নিজের আর্টিটেকের কালো ব্যাগ থেকে কিছু বের করতে লাগলো। মারিসা কিছুক্ষণ তাকিয়ে অবাক করা কণ্ঠে বলল, এত সুন্দর করে কি করে শিখে গেলে এই ডিজাইন? আমার তো মাথায় ঢুকছে না এইসব মেজারমেন্ট। রৌদ্রের হাত সেই ব্যাগের চেনের উপর থেমে যায়, কিন্তু চোখ তুলে তাকায় না। কিছুক্ষণ পর আবারও ব্যাগ থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করে সে নিজের কাজে মনোযোগ দিতেই মারিসা অবাক করা কণ্ঠে কিছুটা উচ্ছ্বাসিত হয়ে বলে,
তুমিও তো আমাদের সাথেই, তাহলে এত তাড়াতাড়ি কি করে পারো এসব? তাও এত অ্যাকিউরেট করে ডিজাইনগুলো স্কেচ করছো। রৌদ্র এবারও কোনো কথা বলে না, তবে খানিক বাদে মুখ তুলে তাকাই মারিসার দিকে। তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি চাই? তার প্রশ্নের উত্তর না করে উল্টো তাকে এহেন প্রশ্ন করাতে মারিসা থতমত খায়। মনে মনে ভাবে, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে যে এত হতবিহ্বল মুহূর্তে পড়তে হচ্ছে বারবার মারিসাকে। মারিসা তবুও নিজেকে সামলে ঠোঁট কামড়ে জোরপূর্বক হেসে বলে, নোটস। রৌদ্র মারিসার উত্তর পেয়ে আবারও মাথা নিচু করে তার খাতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে স্কেচ করতে শুরু করে। এতে অ্যাম্বিভার্ট মারিসা বেশ অপমানিত বোধ করলো, কারণ উপায় থাকলে সে কখনোই কাউকে বিরক্ত করতো না। নিরুপায় হয়েই না পারতে সে ওর কাছে এসেছে, যেহেতু গ্রুপ ওয়ার্কটা একই সাথে করতে হবে। একটা জিনিস পারছে না, তাই বলেই তো বারবার নোটস চাইছে। এত এত অহংকার দেখাবে? হেল্পই তো চেয়েছে, মানুষ খুন করতে তো আর বলেনি। আজব। এসব ভেবে মারিসা রৌদ্রের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো। তখনই ভরাট কণ্ঠে অপর পাশ থেকে জবাব এলো, আমার জিনিস আমি কারোর সাথে একদম শেয়ার করা পছন্দ করি না। মারিসা বড় বড় চোখ করে রৌদ্রের পানে চাইল। মারিসার কাছে এই বাক্যটা মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার মতো অনুভূত হলো, কিন্তু রৌদ্র প্রতিক্রিয়াহীন। মনে হচ্ছে এখানে কিছুই হয়নি, তার সামনে কারোর অস্তিত্বই নেই। কিন্তু তার কথাটা এক প্রকার দায়সারা গুরুত্বহীন ছিল মারিসার কাছে, যা হজম করতে কিছুটা সময় লাগে মারিসার। তারপর নিজেকে ধাতস্থ করে মারিসা বলে, আচ্ছা ঠিক আছে, নোটস লাগবে না, তুমি জাস্ট আমাকে এই টপিকটা বুঝিয়ে দাও। আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে। বলেই মারিসা ব্যাগ থেকে বই বের করে টেবিলে রাখে। রৌদ্র এক পলক টেবিলে রাখা বইয়ের দিকে তাকিয়ে এরপর ধীরভাবে মারিসার দিকে তাকিয়ে তার গম্ভীর কণ্ঠে বলে, যতটুকু আমার কাজ আমি করে নিচ্ছি, তোমারটা তুমি করে নাও। একসাথে জমা করলেই হবে, একসাথে কাজ করার কোনো দরকার নাই। ওর এভাবে কথা বলাই মারিসা বেশ রাগান্বিত হয় আর একই সাথে বিমর্ষ হয়। এই ভেবে যে সে হয়তো অযাচিতভাবেই রৌদ্রকে বিরক্ত করছে, কিন্তু নিরুপায় মারিসা নিজের রাগ ভিতরে দমিয়ে নিলিপ্ত কণ্ঠে বলে, আমি তো টপিকটাই বুঝতে পারছি না, কাজ কি করে করব? পারলে কি তোমাকে এতবার বলতাম? বুঝিয়ে দিলেই তো ব্যাপারটা শেষ হয়ে যায়। রৌদ্রের বিরক্তি দিতে নাক মুখ কুচকে আসে। রৌদ্র মারিসার দিকে তাকালো। এই মেয়ের সমস্যা কি? এই মেয়ে কি বোঝে না রৌদ্রের এমন ঘ্যান ঘ্যানানি পছন্দ না? সেই ক্লাস থেকে শুরু করেছে, থামবার নামই নিচ্ছে না। আশ্চর্য। রৌদ্র এবার খাতাটা অফ করে ব্যাগে ঢুকিয়ে আবারও উঠে দাঁড়িয়ে বাইরের দিকে যাওয়ার রাস্তা বরাবর হেঁটে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। মারিসা বোকা বনে যায়। আশ্চর্য, এই ছেলে এমন কেন? একটা টপিকের জন্য এত কথা মারিসা কখনো বলেনি। যতটা সময় মারিসা ওই ছেলের সাথে প্যান প্যান করেছে, তার মাথায় যতবারই রৌদ্রের কথা মনে পড়ছে ততবারই মারিসা মুখে উচ্চারণ করছে স্ট্রেঞ্জ। মারিসা কিছুক্ষণ লাইব্রেরিতে বসে থেকে বের হয়। মাঠের পাশ থেকে হেঁটে যেতে একটা বাস্কেট বল এসে মারিসার মাথায় লাগে। মারিসার মাথায় হাত ঘষতে ঘষতে বিরক্ত হয়ে বলটার দিকে তাকায়। বলটা তার পায়ের সামনেই পড়লো। মারিসা আশেপাশে তাকালো, তারপর আবারও বলটা দেখলো। এর মধ্যে এক পরিচিত পোশালী কণ্ঠে বলল, হাই মিস ক্যান্টিন। ঘুরে ফিরে দেখা হয়েই যাচ্ছে, এজন্যই তো বলি পৃথিবীটা গোল। হোয়াট এভার, গিভ মি দ্য বল। মারিসা তাকালো। সীমান্ত দাঁড়িয়ে কথাটা বলছিল, এর মধ্যে তার বন্ধুরাও এসে দাঁড়ালো। এভাবে না তাকিয়ে থেকে বলটা দাও। ম্যানার্স নেই? বলটা আমার মাথায় লেগেছে, আপনার সরি না বলে কি করে বল চাইছেন আপনি? এমন মুখের উপর কথা সীমান্তের কাছে ভালো লাগলো না, তাই কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে, ফার্স্ট অফ অল তুমি এই সময় এখান দিয়ে যাচ্ছিলে, আর তাও খেলার সময়। দিস ইজ প্লে টাইম, ইউ নো দ্যাট রাইট? তাহলে বলটা যদি তোমার মাথায় লাগে, এখানে আমাদের দোষটা কোথায়? অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, আমি কাউকে সরি বলি না। বলেই কেমন বুকে হাত বেঁধে দাঁড়ালো। মারিসার মেজাজ খারাপ হয়ে গেল। মারিসা চোখ ছোট ছোট করে চাইলো সীমান্তের দিকে। একে তো সারাদিন বাজে গিয়েছে, এখন আবার এসব লজিক দেখাচ্ছে। মারিসা কিছু বলবে, তা বলার আগে সীমান্ত মারিসাকে পর্যবেক্ষণ করে বলল, ওয়েট এ মিনিট, আই গেস তোমাদের ক্লাস আজকে অনেক আগেই শেষ। তাহলে এখনো ভার্সিটিতে কি করছো? মারিসা থতমত খায়। সে এতক্ষণ ভার্সিটিতে কি করছিল ওইটাও কি এখন এই সিনিয়রের কাছে কৈফিয়ত করতে হবে? এইসব অদ্ভুত লোকের সাথে মারিসার সাথে কেন দেখা হয়? মারিসা নিজেও এর উত্তর খুঁজে পায় না, তবুও সে মুখে কিছু বলল না। তারপর জবাব করে, একটা গ্রুপ ওয়ার্ক ছিল। আমার টিমমেট একজন অসুস্থ, আর একজনের কথা বাদ দিন,
টপিকটা বুঝতে পারছিলাম না, তাই লাইব্রেরিতে বসে এই টপিকটার উপর একটু স্টাডি করছিলাম। ও আই সি, টপিকটা কি কমপ্লিট হয়নি তাই তো? মার্শা চমকে সীমান্তের দিকে তাকায়। ওর রিয়াকশন দেখে সীমান্ত বুঝতে পারল ওর মনে কি চলছে। তা দেখে আলতো ঠোঁট কামড়ে হাসলো। তারপর সাথের বন্ধুদের বল নিয়ে চলে যেতে বলে। সীমান্ত পাশের বেঞ্চিতে এসে বসে পড়ে। তারপর মারিসাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, ও আচ্ছা, আজকে বাসায় যাও, কালকে একবার লাইব্রেরিতে দেখা করো, ঠিক আছে? কেন? যদি কোনো হেল্প টেল্প করতে পারি আর কি। আফটার অল তুমি আমার জুনিয়র, সাথে ওই দিনের ক্যান্টিনের ঘটনাটার জন্য আই মিন। থ্যাঙ্কস, বাট তার কোনো প্রয়োজন পড়বে না, আমি একাই করে নিব। ও, তাহলে তুমি হেল্পটা নিতে চাইছো না? ইটস ওকে বয়েস, লেটস প্লে অ্যানাদার ম্যাচ। বলে হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। মার্শা তাকিয়ে তাকিয়ে দেখলো, তারপর কি মনে করে বেঞ্চে বসলো। ওকে এভাবে বসতে দেখে সবাই অবাক হলো আর সীমান্ত হাসলো। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত এখানেই বসে রইল। ম্যাচ শেষ করে সীমান্ত ওর পাশে বসে পানি খেতে খেতে জিজ্ঞেস করে, বসে রইলে যে? আজকে তো এমনিও লেট, বাসা সমস্যা হবে না? আমি এখানে একা থাকি আর এমনিই বসলাম, আর একটা জিনিস ভাবলাম, আপনি টপিকটা বোঝাতে আমায় হেল্প করবেন? সীমান্ত হাসলো। সে জানতো মারিসা মানবে। মারিসা অন্য ধরনের একটা মেয়ে, তাই সীমান্তর কাছে মারিসাকে বেশ আলাদা লাগে। তবে সেসব কিছুই সীমান্ত প্রকাশ করে না। সীমান্ত নিজের ভাবনা একপাশে রেখে বলল, আচ্ছা, তাহলে লাইব্রেরিতে দেখা হচ্ছে, এখন বাসায় যাও, তোমার দেরি হচ্ছে। মারিসা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়ে সীমান্ত থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলো। মাথা থেকে মনে হলো একটা চিন্তা নামলো। হাঁটতে হাঁটতেই হঠাৎ রৌদ্রের কথা মনে পড়ল মারিসার। ছেলেটাকে দেখে মনে হচ্ছে একটু নাকুচু, সাথে খুঁতখুঁতে। বয়সও বেশ বড়ই লাগছে কি জানি, কারণ নতুন আর ওদের বয়সী হলে এত দ্রুত কি করে সব শিখে নিয়েছে। আবার ছেলেটা কেমন মুখের উপর বলে দিল, আমার জিনিস কারোর সাথে শেয়ার করা আমার পছন্দ না, লাগবে না তোমার হেল্প। আর নোটস এখন সিনিয়রই আমাকে হেল্প করবে। এসব ভাবতে ভাবতে আপন মনে ভেঙচি কাটলো মারিসা। তারপর নিজের ভাবনার উপর নিজেই হেসে উঠল। কি বাজে বাজে ভাবনা সে ভাবছে। স্ট্রেঞ্জ। বাসে এসে ফ্রেশ হয়ে নিজের রান্না করতে গেল। দাদুর শরীরটা এখন ভালো যাচ্ছে না। মারিসার লোকটার জন্য মায়া লাগে। লোকটার কেউ নেই, একাই এই বাংলোর মধ্যে থাকতো, আর এই বাংলোর কেয়ারটেকার। রান্না শেষ করে মারিসা যে দাদুকে নিয়ে আসে। তারপর খেতে খেতে মারিসা হঠাৎ করেই বলল, আচ্ছা, আপনার বড় সাহেব আসে না? না, উনি দেশে থাকেন না বেশি, তাই খুব একটা এখানে আসেও না, কিন্তু ছেলেটা সাহেবের দেশেই থাকে। মারিসা অবাক হয়। তারপর নিজেকে দমিয়ে না রাখতে পেরে আবার প্রশ্ন করে, বড় সাহেব আসে না কেন? বড় স্যার আর ম্যাডামের সেপারেট হয়েছে, তারা ডিভোর্সি। যখন ছোট সাহেবের 7 কি 8 বছর হবে তখন থেকে ম্যাডাম তুর্কি মেয়ে ছিল। যদিও তারা লন্ডনে থাকতো, বড় সাহেব ব্যবসার কাজে ওখানে আয়। আর বড় ম্যাম সাহেবকে বিয়ে করে যখন তিনি আসেন তখন বড় ম্যাম 6 কি 7 মাসের প্রেগনেন্ট। পরে ছোট সাহেব হলো, কিন্তু বড় সাহেব আবারও পরকীয়ায় জড়িয়ে যায়। ম্যাডাম এমনিতেই তার দ্বিতীয় পক্ষ ছিল, আর ওই ঘরে কোনো সন্তান আছে কি না সেটা আমার জানা নেই। তবে ম্যাডামকে বিয়ে করে তারপরে যখন আরও পরকীয়া করে তখন অনেক ঝামেলা হয়, আর সেই সব ঝামেলা কষ্ট পোহাতে হয়েছে ছোট সাহেবের। যখন উনি জানতে পারে বড় সাহেব পরকীয়ায় আসক্ত, তখন ওনার মা ওনাকে নিয়ে নিচের দেশে চলে যায়। তারপর আর কি, ওনার মেয়ের বয়স কম, ছোট সাহেবকে ওনার নানা নানু রেখে বড় ম্যাডামকে আবারও বিয়ে দেন। আর ছোট সাহেব বড় হন কি ওই কি যেন বলে বাইরের দেশের চাইল্ড হোমে। তারপর তো ওই তো এদেশে আসলো। মাঝে মাঝে ছোট সাহেবের জন্য আমার দুঃখ লাগে। ছেলেটা কি দোষ ছিল আমি বুঝি না। যারা মা বাবার দায়িত্ব পালন করতে পারবে না তারা কেন এই শিশুদের শৈশবের কিশোর নষ্ট করে? এসে বলে আবারও কিছুক্ষণ আফসোস করলো দাদু। মারিসা চুপচাপ শুনলো, আর বাকি খাবারটুকু আর গিলতে পারলো না। সে বাবা মায়ের থেকে দূরে থাকে ঠিকই, কিন্তু তাদের অনেক মিস করে। মারিসা বড় হবার পরও এমন কোনো বড় ঝামেলা দেখেনি, শুধু সেই অতীত ছাড়া। মারিসা এখন পর্যন্ত বলতে পারবে না যে কখনো মা বাবার মধ্যে দ্বন্দ্ব কোলাহল হয়েছে কিনা বা দেখেছে কিনা। মারিসার ছোট সাহেবের জন্য মায়া লাগলো। দাদু খেয়ে নিজের রুমে চলে যায়, আর মারিসা সব গুছিয়ে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। এখন নতুন জায়গায় অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন আর ঘুমাতে কোনো সমস্যা মারিসার হয় না। সকাল সকালেই মারিসা ভার্সিটিতে এসে ক্লাসে যেয়ে বসলো। একটা ক্লাস করবে, তারপর লাইব্রেরিতে যেয়ে বসবে।
কিন্তু তার মধ্যেই হুড়মুড় করে কিছু সিনিয়ররা এসে ক্লাসে ঢুকলো। কিন্তু কী কারণে ঢুকলো তা দেখার আগ্রহ জাগলো না মারিশার মনে। সে বসে বই বের করে পড়া দেখছিল। এর মধ্যে এক মেয়ে কাউকে ডাকলো। মারিশা প্রথমে বোঝেনি যে কাকে ডাকা হচ্ছে। পাশের মেয়েটা নিজে না বুঝেও ভাবে হয়তো মারিশাকে ডাকছে, তাই সে মারিশাকে ডাক দিল। মারিশা প্রশ্নবোধক চাহনি নিয়ে মেয়েটার দিকে তাকালে মেয়েটা সামনে দেখিয়ে দেয়। মারিশা অনিচ্ছা সত্ত্বেও সিনিয়রদের দিকে তাকায়। মারিশা সিনিয়র মেয়ের দিকে ইশারা করে বোঝানোর চেষ্টা করে। আমি তবে মেয়েটা কিছু বলার আগেই রৌদ্র এসে ক্লাসে ঢুকলো এবং সিনিয়রদের এড়িয়ে এসে মারিশার পাশেই বসলো। এতে মারিশা যেমন অবাক হয়েছে, তার থেকেও অবাক হয়েছে ক্লাসের প্রতিটা ছেলে মেয়ে। সে এমনভাবে ক্লাসে ঢুকলো মনে হলো তার আশেপাশে কেউই নেই, না আছে ক্লাসে। আর তখনই ক্লাসের স্যার আসাতে সিনিয়ররা চলে যায়। মারিশার বিরক্ত লাগছিল, ওরা যেতে হাঁপ ছেড়ে বাঁচে। তারপর রৌদ্রের দিকে তাকায়। মারিশার বিশ্বাস হচ্ছে না যে রৌদ্র এভাবে পাশে বসবে। তবুও প্রতিক্রিয়াবিহীন মারিশা বসে পড়ল। ক্লাস শেষ হতে রৌদ্র বেরিয়ে যায় আর মারিশা লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হয়। হেঁটে গিয়ে মারিশা লাইব্রেরিতে বসতে না বসতেই সীমান্ত হাজির হয়। হাসি মুখে মারিশার পাশের চেয়ার টেনে বসে। টপিকটা বুঝিয়ে দিতে দিতে সীমান্ত মারিশার দিকে তাকিয়ে থামে। তারপর কিছুটা সময় নিয়ে বলে, কি ব্যাপার একা যে? সাথে যে একজন থাকে সে কোথায়? ও সম্ভবত বাড়ি চলে গেছে। ও, তোমরা বেস্ট ফ্রেন্ড না? ভালো সম্পর্ক আছে, তবে অতটাও নয়। আসলে আমি তো নতুন, তাই পরিচয় হয়ে ওঠেনি সেভাবে। ও আই সি। আচ্ছা ঠিক আছে, কনসেন্ট্রেট করো। টপিকটা বুঝিয়ে সীমান্ত উঠে দেয়। তাতে মারিশা অবাক চোখে তাকায় সীমান্তের দিকে। সীমান্ত হেসে জানায় তার একটা জরুরি কাজের কথা মনে পড়েছে, তাকে যেতে হবে। মারিশাও দ্বিমত পোষণ করে না। সীমান্ত চলে যেতেই মারিশা যাবার জন্য উঠে দাঁড়ায়। হেঁটে আসতে নিয়ে পাশের টেবিলের একজনের সাথে ধাক্কা লাগে মারিশার। কোনো মতে নিজেকে সামলে মারিশা সরি বলে তাকিয়ে দেখে রুদ্র। প্রতিবারের মতো এবারে কেমন অনুভূতি শূন্য দেখালো। মারিশা কিছু না বলে ওকে পাশ কাটিয়ে আসার সময় রৌদ্র বলে, কালকে থেকে গ্রুপ ওয়ার্কস স্টার্ট করব। বি রেডি, সি ইউ ইন দ্য লাইব্রেরি। মারিশা অবাকের চরম পর্যায়ে চলে যায়। এ ছেলে কখনোই এভাবে কথা বলে না। আর আজকে আবার সেদিন বলো যার কাজ সে করবে, এখন আবার একসাথে করার কথা বলছে। তবুও মারিশা কিছু বলে না, শুধু মাথা নেড়ে বোঝায় ওকে, কারণ তার গ্রুপ ওয়ার্ক শেষ করা দিয়েই কথা। মারিশা চলে আসে বাসার উদ্দেশ্যে। আজকে আর ক্লাস নেই। বাসায় আসার পর থেকে দাদুকে কেমন চিন্তাগ্রস্তের মতো দেখাচ্ছে। মারিশা অতটা আগ্রহ না দেখে গোসল করে একটু ঘুমায়। তারপর উঠে বই নিয়ে বসে। রাতে রান্না করে খাবারের জন্য দাদুকে ডাকতে গেলে দাদুকে দেখে শুয়ে আছে। তাই মারিশা যে দাদুকে ডাকলে দাদু ঘুম থেকে ওঠে। দাদুর শরীরটা দিন দিন বেগতিক হচ্ছে। খেতে খেতে দাদু বলে, মারিশা দাদু ভাই, একটা কথা বলবো? তোমার জন্য একটা বাসা খোঁজো। মারিশা চমকে তাকালো দাদুর দিকে। হঠাৎ করে এই বাসা খুঁজতে কেন বলছে দাদু? এই বাসায় উঠেছে এই তো কিছু মাস হলো। হঠাৎ করে বাসা চালে উঠবেই বা কোথায়? আর অচেনা শহরে বাসা পাবেই বা কোথায়? মারিশা দাদুকে প্রশ্ন করে। বাসা কেন খুঁজবো দাদু ভাই? এই বাড়িতেই তো আমি ঠিক আছি। না দাদু ভাই, বড় সাহেবের সাথে ছোট্ট সাহেবের নাকি ঝামেলা হয়েছে। আমার জানা মতে ছোট সাহেব একা থাকতে পছন্দ করেন। তুমি কি ইনডাইরেক্টলি বোঝাতে চাইছো উনি এখানেই উঠবেন? দাদু চুপ থেকে মাথা নাড়ে। মারিশা ফুস করে একটা শ্বাস ফেলে। মাসের মাঝখানে কোথায় যাবে? এত কষ্ট করে এত বড় একটা ভার্সিটিতে চান্স পেল, এখন থাকা নিয়ে সমস্যা। তাই কি এখন আবারও বাড়ি চলে যেতে হবে? না, এটা কখনোই পারবে না। এবার বাড়ি ফিরে আর শহরে পড়তে পাঠাবে না আর সেই ঝামেলা না। তাই যত কষ্টই হোক বাসা খুঁজতে হবে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে এসব চিন্তা করে আর ভাবে কালকে আর ক্লাসে যাবে না। সে কালকে বাসা খুঁজবে। সকালে উঠেই সে বাসা খুঁজতে শুরু করে। বাংলোর মতো বাসা পাওয়াটা কঠিন। আর এখানের বাসাগুলোর ভাড়াও বেশ চড়া, যা মারিশার বাড়ি থেকে দেওয়া পকেট মানির সাথে কুলোবে না। আবার কোনো এক অজানা কারণে সে তার বাড়ি পরিবর্তনের কথা বাড়িতেও জানাতে পারবে না। তাই মারিশা খুঁজতে খুঁজতে একটা গার্লস হোস্টেলের হদিস পায়। সেখানে যেয়ে কথা বলতেই মারিশা একটা সিট খালি পায় এবং কথাও বলে নাই সে আজকে রাতেই উঠতে চায়। টাকা অ্যাডভান্স পেমেন্ট করে মারিশা সব গুছিয়ে দাদুর থেকে বিদায় নিয়ে চলে আসে হোস্টেলে এবং সব কিছু গুছিয়ে নেয়।
তারপর ক্লান্ত শরীরটা নিয়ে কোনো মতে ফ্রেশন আপ হয়ে বিছানায় শুয়ে পুরো রুমে চোখ বোলায়। তার সাথে রুমমেট নাই গ্রামে গিয়েছে, আপাতত একাই থাকবে মার্শা। তা শুনে একটু শান্তি লাগলো মার্শার। শরীর ক্লান্ত থাকে, আজ ঘুম দ্রুতই ঘুমিয়ে পড়ে মার্শা। হঠাৎ করেই ভোরের দিকে মার্শার ঘুম ভেঙে যায়। তারপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। আজকে ভার্সিটি অফ, কোনো প্যারা নেই, তাই মার্শা চাচ্ছিল আর একটু ঘুমাতে, কিন্তু তার চোখে ধরা দিল না। তাই মার্শা উঠে বারান্দায় এসে দাঁড়ায়। এখানে বারান্দাটা ছোট, কিন্তু মার্শার বারবার বাংলার কথা মনে পড়ছিল। হঠাৎ করে মার্শার ছোট সাহেবকে দুটো ভয়ানক গালি দিতে ইচ্ছে হলো এবং দিল। ওই লোক ঝামেলা না করলেই তো মার্শা ওই বাসায় আরামসে থাকতে পারতো। এসব ভাবতে ভাবতেই কখন যে সকাল হয়ে গেল মার্শা ভেবে পেল না। তারপর সকালে ব্রেকফাস্ট করে এসে আবারও বিছানায় শুয়ে থাকে। আজকে কিছুতেই ভালো লাগছে না। খাবারগুলো কোনো স্বাদই লাগেনি মার্শার কাছে, কিন্তু কিছু করা নেই, খেতেই হবে। কিছুক্ষণ শুয়ে থেকে মার্শা কিছু জামা কাপড় ধুয়ে দেয়। অনেকগুলো জামা কাপড় ধোয়াতে মার্শার ক্লান্ত লাগে, তাই একেবারে গোসল সেরে এসে ঘুমিয়ে পড়ে মার্শা। বিকেলে আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দে মার্শার ঘুম ভেঙে যেতেই দেখে বাইরের আকাশ নিকষ কালো আধারে ছেয়ে আছে। মার্শা দৌড়ে বাহির থেকে জামা কাপড় তুলতে থাকে, তবে ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। জামা কাপড় এনে দেখে মার্শা কাক ভেজা হয়ে গেছে। নিজের খেয়াল না করেই হাতের জামা কাপড় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে মার্শার। এগুলো কোনো মতে রেখে মার্শা চেঞ্জ করে নেয়। ততক্ষণে বাইরে ঝুম বৃষ্টি নেমে গেছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মার্শা এমন জোরে বজ্রপাত ভয় পেতে তার কিশোর থেকেই কোনো এক ভয়ানক দুর্ঘটনার পর থেকে, তাই জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু দুপুরে ঘুমানোর জন্য রাতে তখনও ঘুম ধরা দিল না মার্শাকে। রাতে কোনো মতে খেয়ে আবারও শুয়ে পড়ে। শরীরটা কেমন গরম গরম ঠেকলো মার্শার। তাহলে কি জ্বর আসবে? এই জ্বর তো খুবই খারাপ। মার্শার জ্বর আসলে সহজে ছাড়তে চায় না, হুঁশও থাকে না। এবার কি সেবা করবে মার্শাকে? কি করবে এখন মার্শা? এসব ভাবতে ভাবতে মার্শার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসলো। মার্শা বুঝলো তার শরীর এখন পুরোপুরি অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছে। এই 5 দিনের জ্বরে মার্শার অবস্থা কাইল। নিনিতা একটু আগে কল দিয়েছিল, সে এখন সুস্থ, কিন্তু মার্শা নেই বলে গ্রুপ ওয়ার্কটা শুরু করতে পারছে না। তাই নিনিতা জানে সে হোস্টেলে আসবে মার্শাকে দেখতে। মার্শাও না করেনি, তারও এখন কারোর সাথে কথা বলা উচিত। সে এই হোস্টেলের কমফোর্ট ফিল করে না। নিনিতা আসতেই হোস্টেলের অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে থাকছো কি করে? আর দেখো অসুস্থতার শরীরের অবস্থাও ভালো না। গ্রুপ ওয়ার্কটার কি অবস্থা? আর বলো না, ওই ছেলেটাকে মনে আছে কি? কি যেন নাম, রোদ নাকি বৃষ্টি? রৌদ্র? হ্যাঁ, ছেলেটা কেমন অদ্ভুত। এর সাথে কাজ করব কিভাবে তাই ভাবছি। কেন, কি হয়েছে? আজকে ক্লাসে আমি জিজ্ঞেস করলাম কাজটা কবে শুরু করব, ডাফারটা অ্যান্সারই করলো না। মার্শা নিনিতার মুখের দিকে তাকিয়ে রইল। রৌদ্র ওই দিন বলল কাজ শুরু করবে, কিন্তু নিনিতার সাথে কথা বলল না। সেই ব্যাপারটা মার্শার মাথায় ঢুকলো না। নিনিতা আরও কিছু সময় মার্শার সাথে থেকে চলে যাওয়ার সময় বলে, তুমি সুস্থ অনুভব করলে কালকে ক্লাসে এসো, দেখা হবে। মার্শাও মাথা নাড়িয়ে বিদায় জানালো নিনিতাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। কিন্তু তখনও মার্শার শরীরে জ্বর বিরাজমান। এবারের জ্বর মার্শার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু এই কয়েকদিনই শরীর একেবারে কাহিল লাগছে। তবু কিছু করেনি, কালকে ক্লাসে যেতে হবে, এটা ভেবে মার্শা ঘুমিয়ে পড়ে। সকালে উঠতে মার্শার লেট হয়ে গেছে। তবু একেবারে গোসল করে বের হয়ে ব্রেকফাস্টে খেয়ে মেডিসিন নিয়ে বেরিয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। ক্লাসে এসে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয় মার্শার। আজকেও সবাই মার্শার দিকে তাকিয়েছিল। মার্শার রৌদ্রের দিকে তাকালে আজ রৌদ্র হঠাৎ মার্শার দিকে তাকায়। চোখে চোখ পড়তে মার্শার অস্বস্তিতে গাঢ় হয়ে পড়ে। তবুও স্যারকে কোনো মতে জানে সে নতুন জায়গায় শিফট হয়েছে এবং জ্বর থাকায় সে এতদিন ক্লাসে আসতে পারেনি। তাই স্যারও অনুমতি দিয়ে দেয় ক্লাসে আসতে। মার্শা ক্লাসে এসে নিনিতার পাশে বসে পড়ে। নিনিতা মার্শাকে দেখে মিষ্টি হাসলো। মার্শা ভেবেছিল নিনিতাও ক্লাসের বাকি সব ছেলে মেয়েদের মতো, কিন্তু নিনিতা প্রচণ্ড মিশুক প্রকৃতির মেয়ে। মার্শার কেন জানি নিনিতার এমন ব্যবহার অনেক পছন্দ হয়। এই যে নিনিতা মার্শার খবর নিয়েছে, দেখতে গিয়েছে, তা মার্শা কখনোই ভাবেনি যে নিনিতা তার কাছে যাবে বা এত ফ্রেন্ডলি ব্যবহার করবে। ক্লাস শেষ হতেই নিনিতা বলে, আমাদের তো ক্লাস শেষ, এখন গ্রুপ ওয়ার্কটা শুরু করলে ভালো হতো না?
মারিশাও মাথা নাড়ায়। তারপর রৌদ্রকে জানাতে সে নির্লিপ্ত সম্মতি জানায়। তিনজন লাইব্রেরিতে চলে যায়। তারপর কাজগুলো তারা ভাগ করে নেয়। নিজের কাজ শেষ করে নিতা জানে তার একটু হসপিটালে যেতে হবে, তাই সে বিদায় নেয়। এদিকে বিগত কোনো ক্লাস না পাওয়াতে মারিশা এখন কনফিউশনে ভুগছে, তাই বারবার রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র কিছুটা বুঝতে পেরে নিজের ব্যাগ গোছাতে গোছাতে মারিশার দিকে না থেকেই ধীর কণ্ঠে বলে, পড়া কমপ্লিট না করে সিনিয়রদের সাথে ঘুরলে এমনই হবে। মারিশা অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সে যে এই টপিকটা সিনিয়র থেকে বুঝেছে তা রৌদ্র নোটিশ করেছে। মারিশা কিছু বলতে যাবে, তার আগে রৌদ্র মারিশার কাজ শুরু করতে করতে বলে, স্টপ টকিং, কনসেন্ট্রেট করো। মারিশা আর কথা বলে না। ছেলেটা কেমন যা বলার মুখের উপর বলে দেয়। মারিশাও আর বেশি কিছু না ভেবে ওয়াক্সের দিকে মন দেয়। পরের দিনও মারিশার ক্লাসে আসতে লেট হয়, যার কারণ স্যার আজ তাকে প্রচুর কথা শোনায়। মারিশা মন খারাপ করে নিনিতার পাশে বসতেই নিনিতা বলে, তোমার এত লেট কেন হচ্ছে? আসলে আমি হোস্টেলে থাকতে পারবো না, একটা অস্বাস্থ্যকর পরিবেশ, সাথে খাবার দাবারও ভালো না, শরীরটা ভীষণ খারাপ লাগে। কি করব বুঝতে পারছি না। প্রাইভেট যে কোনো গার্লস হোস্টেলে উঠলে খরচ পড়বে যথেষ্ট, আর বাড়ির লোক যদি জানতে পারে ওই বাড়ি ছেড়ে এভাবে চরকি পাক খাচ্ছি ঘরের সন্ধানে, মা ফেরত যেতে বলবে আবার। আর বাড়ির ব্যাপারে কিছু একটা ভেবে মারিশা ভয় পায়, কিন্তু সাময়িক পরিচয়ে সেটা নিনিতাকে বলতে চায় না। নিনিতা বলে, একটা উপায় আছে। কি? শোনো, তুমি আগে যে বাসায় ছিলে ওই বাসায় যে খবর নেবে। যদি ওই ছেলেটা একা থাকে, তুমি জাস্ট ওকে রিকোয়েস্ট করবে যে সে যেন তোমাকে একটা ঘর দেয়। এত বড় বাড়িতে একটা রুম শেয়ার করা এমন কিছু তো না, আর রিকোয়েস্ট করলে কাজ হতেও পারে। ব্যাপারটা নিয়ে কিছুদিন মারিশাও ভাবে, আসলে এটা করা যেতে পারে। যদি মানে তাহলে ভালোই হবে। তাই যেই ভাবা সেই কাজ। মারিশা বেরিয়ে পড়ে সেই বাংলার উদ্দেশ্যে, কিন্তু আসার পর বাড়িটা আগের মতোই শান্ত দেখালো। মারিশা বাড়ির ভিতর ঢোকে। দাদুর কাছে গেলে দাদু আগের মতোই অবস্থা, লোকটা অসুস্থ। বিকাল থেকে দাদু পেপার পড়ছিলেন, তাই মারিশা দাদুকে তার সমস্যার কথা বলতেই দাদু উতলা হয়। তারপর বলে, তুমি বসো, আমি ছোট সাহেবকে ডেকে আনছি। দাদু উপরে চলে যায় আর মারিশা একপাশে সোফায় বসে পড়ে। মারিশা আশেপাশে তাকিয়ে দেখছিল। দাদু লোকটাকে ডেকে এসেছে, সে জানে একটু পরে আসছে। দাদু এসে বসতেই মারিশা এটা ওটা নিয়ে কথা বলছিল। হঠাৎ করে মারিশা সিঁড়ির দিকে তাকায়, আর ওখানে দাঁড়ানো ব্যক্তিকে দেখে কথা বন্ধ হয়ে যায়। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে কিছুটা মানসিক ধাক্কা খায়, কিছুটা অস্পষ্টভাবে উচ্চারণ করলো, রৌদ্র। নামটা মনে হতেই মারিশার চোখের পলক ফালায়। না, তাহলে ঠিকই দেখছে, এই লোকই তাহলে ছোট সাহেব। রুদ্র আসাতেই দাদু চলে যায়। মারিশাও সাথে সাথে উঠে দাঁড়ায়। আর যাই হোক, এই লোকের কাছে কিছুতেই মারিশা অনুরোধ করতে পারবে না। কিন্তু মারিশার হঠাৎ বাড়ির ব্যাপারে কিছু মনে পড়ে সে ভাবে, এটা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। তাই আবারও আগের জায়গায় বসে। তারপর কিছুক্ষণ চুপ থেকে নিজে থেকে একটু হেসে বলতে শুরু করলো, তুমি? আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমাকে দেখবো। সে যাই হোক, তোমার কাছে আমার একটা ফেভার দরকার। আসলে আমি এখানে একটা রুমের জন্য এসেছি। আমি বর্তমানে যেখানে থাকি ওটা একটা গার্লস হোস্টেল, কিন্তু সেখানের পরিবেশ অনেকটা অস্বাস্থ্যকর, যার কারণে আমি কিছুদিন আগেও অসুস্থ ছিলাম। কিন্তু যার জন্য এখানে এসেছি তা হলো পুরো বাড়িটায় তো তুমি একাই থাকো, রাইট? কিন্তু প্রতিটা রুম তো তোমার লাগে না। তাই যদি একটা রুম আমাকে দিতে তাহলে আমার অনেক উপকার হতো আর কি। এই বলে মারিশা হাসার চেষ্টা করলো, কিন্তু হাফ কোয়ার্টার আর সাদা টি শার্ট পরিহিত রৌদ্র প্রতিক্রিয়াহীনভাবে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে মারিশার দিকে তাকিয়ে আছে। টি শার্ট পরে থাকার দরুন হাতের পেশিগুলো ফুলে ফেপে আছে। রৌদ্র ভাবলেশীন মারিশার দিকে তাকিয়ে থাকে, আর মারিশা রৌদ্রের উত্তরে আসায় তার মুখের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রাখে। রৌদ্র কিছুক্ষণ মারিশাকে পর্যবেক্ষণ করে শক্ত মুখ করে বলে, ইম্পসিবল। বাট ওয়াই? এর রিজন? কাজ আমি আমার জিনিস শেয়ার করতে পছন্দ করি না। ইউ নো দ্যাট, রাইট? মারিশা রৌদ্রের দিকে তাকালো। মারিশা জানতো এমনটাই হবে, কিন্তু তবুও এসব শুনে মারিশার বেশ খারাপ লাগছিল। মারিশা নিজের হাত শক্ত করে মুঠ করে ধরে চুপ করে ওভাবেই বসে থাকে। তারপর নিজেকে শান্ত করে একটু নড়চড়ে বসে পড়ল, আমি তোমার কোনো কিছুতে টাচ করব না, আর না তোমার কোনো কিছুতে সমস্যা হবে। তুমি জাস্ট একটা রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দাও। এমনটা নয় যে তুমি বাইরের কোনো রুমে থাকবে, তোমাকে একসাথে বাড়ির ভেতরে আমার সাথে থাকতে হবে বলতে গেলে। যেহেতু এটা গেস্ট হাউস টাইপ,
একটা অচেনা ছেলের কাছে থাকবে, আবার আমরা দুজনেই অবিবাহিত, লোকে কি বলবে? মার্শা এবার রৌদ্রের দিকে তাকায়। কথা তো ঠিক। কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, তাহলে কি করা যায়? কিছুই করার নেই, গিয়ে নিজের জন্য কোনো ব্যবস্থা করে নাও। সত্যি বলতে আমি যে চেষ্টা করিনি এমনটা না। প্রাইভেট হোস্টেলগুলোতে কিছুটা খরচ বেশি পড়বে, তবে সেটা সামান্য, মানে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে নিজের ব্যক্তিগত কথাগুলো রৌদ্রের কাছে বলতে মার্শার যথেষ্ট ইতস্তত লাগছিল। তবুও বলে, এখানে আমি অভ্যস্ত হয়ে পড়েছি কয়েক মাসে, কিন্তু বাড়িতে জানলে অনেক অসুবিধা হবে যে আমি এখানে না থেকে বাইরে থাকছি। বাবা নিজে জায়গাটা ঠিক করেছিলেন দাদুর সাথে কথা বলে, কিন্তু সমস্যাটা হলো আমার মাকে নিয়ে। উনি এত ঝামেলা পছন্দ করেন না। উনি টাকা তো দেবেন না, বরং আমাকে ফিরে যেতে বলবেন। রৌদ্র ওকে নিরুপায় দেখে ওর কথায় মনে মনে হাসলো। তবুও নিজের মুখটাকে কিছুটা কঠিন করে বলে, এখানে আমি কি করতে পারি? অবিবাহিত আমরা দুজন একসাথে এক বাড়িতে, ইম্পসিবল। আমার বাইরের দেশ হলে একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে হুম। পাশে দাদু দাঁড়িয়ে সব শুনছিল। মার্শাকে নিরুপায় দেখে ওর কথাগুলো শুনে খুবই খারাপ লাগে ওনার। মার্শা গুরুতর মুখ করে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আপাতত অন্তত 1 সপ্তাহের জন্য থাকতে দাও। আমি এর মধ্যে দেখছি কি করতে পারি। ঠিক আছে, 1 সপ্তাহ, এর বেশি না। মার্শা কিছুটা স্বস্তি পায় ওর কথাতে। 1 সপ্তাহ শেষ হতে চলেছে। এদিকে মার্শার প্রতিদিন কোথাও না কোথাও ঘর দেখার জন্য যায়। যেহেতু ঘর কোনো মার্শা সেভাবে কারোর সাথে কখনো মেশেনি, তাই অচেনা কারোর সাথে রুম শেয়ার করার ব্যাপারটাও কেমন যেন। তেমন একটা শহরের জায়গা না চেনাতে ও আশেপাশে যতটুকু যেতে পেরেছে এবং যা প্রাইভেট হোস্টেল ছিল সেগুলো সহ আরও অনেক বাড়িতেও মারিসা ঘর খুঁজতে থাকে। তবে কিছুটা নাকশিটকে স্বভাব হওয়াতে এটা ভালো লাগলো ওটা ভালো লাগে না মারিসার। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানেই বা যে ঘর পছন্দ হচ্ছে, পরের দিন গেলে ওনারা বলছে সাথে আরও মেয়ে লাগবে, অথবা কোনো কারণে বা অজুহাত দেখিয়ে সেটা দিতে পারবে না। মারিসা বাধ্য হয়ে আগের হোস্টেলে গেলে ওনারা জানায় আগামী 3 মাসের মধ্যে কোনো রুম তারা দিতে পারবে না, বর্তমানে সিট নেই। এমনকি কিছু বাড়িতে ঘরের টাকা অ্যাডভান্স করা সত্ত্বেও পরের দিন তারা ওকে কোনো কারণ বা অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিয়ে সেটাও না বলে দিচ্ছে। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো এত কিছু ভাবার সময় তার হাতে ছিল না। কারণ এমন হলে তার হাতে নিজের ক্যারিয়ার ছেড়ে সেই অন্ধকার বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সব মিলে কোণঠাসা মারিসা বুঝতে পারছে না কি করা উচিত তার। আর বাড়িতে কোনোভাবেই এসব জানানো যাবে না, তাহলে ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে, যেমনটা এর আগেও তার কাছে কারোর সাথে হয়েছিল। এদিকে ওর হাতে সময় আর মাত্র 2 দিন। বিকেলের পর রৌদ্র বাড়িতে ফিরে গেটের বাইরে কিছু মানুষের সাথে দাদুকে তর্ক করতে শোনে। তবে ও কোনো ভ্রুক্ষেপ না করে কিছু না বলে ভেতরে চলে আসে আর ওকে দেখে আশেপাশে কথা বলতে থাকা মানুষগুলো চুপ করে গেল। দাদু ভেতরে চলে আসে। কিছু সময় পর দাদু আসে। তুমি ঠিকই বলেছিলে ছোট সাহেব, এইসব নিয়ে এখন বড্ড ঝামেলা হচ্ছে। ঠিক করে বলো, বুঝতে পারছি না তোমার কথা। এরই মধ্যে মারিসা ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরে এসে ওদেরকে সেখানে দেখতে পায়। মারিসাকে এভাবে দেখে উনি বলে, কি হয়েছে দাদু ভাই? কোথাও মনের মতো থাকার জায়গা পাচ্ছি না, যাও পাচ্ছি, পরে গেলে বলছে দিতে পারবে না। বুঝতে পারছি না কেউ রুম কেন দিতে চাইছে না। আচ্ছা, বাইরে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিছু কি হয়েছে? আমার দিকে কেমন করে দেখছিল। সেটাই বলছিলাম ছোট সাহেবকে, তুমি ঠিকই বলেছিলে। মারিসা দাদু ভাইয়ের এখানে থাকা নিয়ে অনেক কথা হচ্ছে। এদের খাই দায় কোনো কাজ নাই মানুষের ব্যাপারে এসে না কলাই। এই তুমি যেমন বসেছিলে, তোমাদের এক বাড়িতে 2 জনে থাকা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক মানে অনেক। আমি সত্যি চেষ্টা কম করিনি। বুঝতে পারছি না যেখানে যেখানে রুম পছন্দ হয়েছে সেটা ওনারা কেন না বলে দিচ্ছে, কেন দিতে চাইছে না তারা। তো এখন কি করবে সেটা বলো। জানি না, আমাকে হয়তো বাড়ি ফিরতে হবে আর সবকিছু এখানেই শেষ। ছোট সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলবো। মারিসা দাদু ভাই এইখানে থাকতেই পারে, যেহেতু আশেপাশে যে কোনো ব্যবস্থাই করতে পারছে না। তবে সমস্যা একটাই, তোমরা অবিবাহিত, আর কিছুই না। তো বলছিলাম তোমরা না হয় একটা লোক দেখানো মানে বিয়ে করে নিলে। আমি মারিসা দাদু ভাইয়ের কথা ভেবে বলছিলাম, একা একলা মেয়ে বাচ্চা অচেনা শহরে আর কতই বা এভাবে দৌড়াবে একটা রুমের জন্য। তুমি চাইলে ওকে সাহায্য করতে পারো। এটা শুধু একটা সাহায্য হয়ে রইল, তাছাড়া এই বাড়িতে থাকার একটা কোনো উপায় নেই। তোমার মারিসা দাদু ভাই থাকলে বিয়ে করতে হবে, যাতে বাইরের লোক কোনো আজে বাজে কথা না বলে। আর নয়তো
এদিকে মারিশা কিছু বলতে গেলে ফোনে কেউ কল করে মারিশা কিছু না বলে ফোন নিয়ে ভেতরে চলে গেলে রৌদ্র কিছুটা কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মারিশা ফোনটা রিসিভ করতে পরিচিত কারোর গলা শুনতেই সমস্ত কথা উগলে দেয় তার কাছে। এক মেয়েলি কণ্ঠ বলে, ভুলেও এই অন্ধকার বাড়িতে ফেরার কথা ভাববি না। তোর এত কষ্ট করে গোছানোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে। মনে নেই আমাদের সাথে কি হয়েছিল? তাহলে আমি কি করব? কি করা উচিত? সবই তো শুনলে। অন্য কোথাও কেন জানি অদ্ভুতভাবে ওনারা না বলছে। বেশি কিছু তো চিনিও না। আর এখান থেকে বেশি দূর কোথায় বা যাব? প্রাইভেট হোস্টেলে এখানেও একই ব্যাপার। আমাকে না না কেন বলে দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর এসবের কথা বললেই মা সব জেনে যাবে। তারপর কি হবে তুমি তো জানোই। সেজন্যই তো বলছি যেখানে আছিস থাক। আচ্ছা, ছেলেটা কেমন? অদ্ভুত রকমের চুপচাপ, নিজের মতো থাকে। তবে বাড়িতে দাদু আছে আর ও কারো ব্যাপারে তেমন নাক গলায় না। বলতে গেলে অদ্ভুত রকমের শান্ত। আর এই এক সপ্তাহ আর গত কয়েক মাসে যতটুকু দেখেছি জেন্টলম্যান মনে হয়েছে। কিছু বলো। আমি বলবো মেনে নে দাদু যা বলছে। পাগল হয়ে গেছে? অসম্ভব। না, ঠান্ডা মাথায় বলছি। শোন আমার কথা। বলে সে মারিয়াকে কিছু বলতে থাকে আর মারিশা বেশ মন দিয়ে কথাগুলো শুনতে থাকে। এভাবে সে আরো অনেক কিছুই বলতে থাকে মারিশাকে। ওর কথা কিছুটা শেষ হতে মারিশা এক উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকে নিস্তেজ গলায় বলে, তবে দেখার বিষয় মানে কি না? এইদিকে দাদু অনেকভাবে রৌদ্রকে বোঝাতে থাকে। রৌদ্র কিছু না কিছু বলে শুধু ওনার কথা শুনতে থাকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে। কিছু সময় বাদে মারিশা বাইরে আসে আর ভেবে বলে, আমার মনে হয় দাদু ঠিকই বলেছে। এই বাড়িতে থাকার আমার আর এখানে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার এই একটাই উপায় আছে এখন। আমি সিরিয়াস। এছাড়া আমার কাছে আর কোনো উপায়ই নেই। দেখো, আমার অন্য কোথাও মানে থাকার জায়গা খোঁজার জন্য আরও কিছু সময় দরকার। কিন্তু ততদিন আমি কোথায় থাকবো? অ্যাটলিস্ট কোথাও থেকে তো আমায় অন্য কোনো থাকার জায়গা খুঁজতে হবে। কিন্তু এখন তো আমি কোথাও জায়গাই পাচ্ছি না। আর এই বাড়িতে থেকেও যদি আমি থাকার জায়গা খুঁজি, এভাবে তোমার আমার এক বাড়িতে থাকা সম্ভব নয়। তো বলতে গেলে উপায় সেই একটাই। জানি, এটা তো জানা কথাই। এভাবে আমরা এক বাড়িতে থাকতে পারবো না আর। দেখো, আমি যদি কোনো ব্যবস্থা করতে না পারি তাহলে আমার আবারও গ্রামে ফিরে যেতে হবে, যা আমি চাই না। আমি গ্রামে ফিরে গেলে আমার পড়াশোনায় হয়তো বন্ধ হয়ে যাবে। শহরে পাঠানো তো অনেক দূরের কথা, কারণ আমি অ্যাডজাস্ট করতে পারিনি। এই জন্য প্লিজ আমাকে জাস্ট এইটুকু হেল্প করো। আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। মারিশার কথা কিছুটা যৌতিক হলো রৌদ্রের কাছে মনে হয় মারিশা কিছু লুকাচ্ছে। আর হঠাৎই বিয়ের ব্যাপারে মারিশাকে এভাবে কথা বলতে দেখে রৌদ্র বেশ চমকে, তবুও মুখে কিছু প্রকাশ করে না। রৌদ্র কিছু একটা ভেবে মুখটা গম্ভীর করে বলে, আচ্ছা, ভেবে দেখবো। ভেবে দেখার কি আছে? এটা আমাদের মধ্যেই থাকবে। শুধু কাগজে কলমে বিয়েটা একটা সামাজিক রূপ নেবে। তোমার আর আমার মধ্যে তো কোনো সম্পর্ক থাকবে না। তুমি জাস্ট আমাকে এই হেল্পটা করো। এতে আমার লাভ কি? রৌদ্র ভুরুকুচকে জানতে চাইল। মারিশা থমকে রৌদ্রের দিকে তাকালো। আসলে তাকে রৌদ্র হেল্প করবে, এতে তার লাভ কি যে মারিশাকে হেল্প করবে? কিছুক্ষণ চুপ থেকে বলে, লাভ বলতে আমি সারা জীবন তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। হয়তো পরবর্তীতে তোমার কোনো উপকারেও আসতে পারি। কে বলতে পারে নিয়তির কথা? সেটা তো বুঝলাম, কিন্তু এখানে আমার লাভ কি? পায়ের উপর থেকে পা নামিয়ে হাঁটুর উপর দুহাত মুঠ করে সরাসরি মারিশার মুখের দিকে তাকিয়ে রৌদ্র আবারও বলল, এখানে আমার লাভ কি তোমাকে আমাদের বাড়িতে থাকতে দিয়ে? কৃতজ্ঞতা তো বুঝলাম, কিন্তু আমার লাভ? এবার মারিশা একটু নয় অনেকটাই অবাক হলো। সে বাকরুদ্ধ। মারিশা আমতা আমতা করে বলল, লাভ তো তেমন কিছু হবে না। আমি রেন্টে থাকলে তুমি কিছু টাকা পাবে। তাছাড়া আমি তো কৃতজ্ঞতা স্বীকার করবই। সারা জীবন মনে রাখবো তোমার এই উপকারের কথা। মারিশা নিজের আত্মসম্মান পাশে রেখে অনেকটা জোর দিয়ে এই কথাটা বলল। রৌদ্র তার এলোমেলো চুলগুলোতে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে আবারও বলল, ওই কয়টা টাকা আমার কোনো দরকার পড়বে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর এখানে আমি কৃতজ্ঞতা ছাড়া কিছুই দেখতে পারছি না। তাই আর সময় নষ্ট না করে তুমি অন্য কোনো ব্যবস্থা করে নাও। এটা বলে রৌদ্র দাঁড়িয়ে পড়তেই মারিশাও হক চকিয়ে দাঁড়িয়ে গেল আর গড়গড় করে কোনো কিছু চিন্তা না করেই বলে ফেল, ঠিক আছে ঠিক আছে, কৃতজ্ঞতার কথা বাদ। আচ্ছা তুমিই বলো তোমার লাভের জন্য কি করতে পারি? সবই তো শুনলে আর দেখতেই তো পাচ্ছ, কোথাও পাচ্ছি না থাকার জায়গা। আমি নিরুপায়। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। মারিশা কথাটা
কোনো চিন্তাভাবনা ছাড়াই বলল। কথাটা শেষ হতেই মনে হলো আশেপাশে পরিবেশটা একদমই বদলে গেল। রুদ্র ঠিক এতগুলোর কথার মধ্যে এই কথাটাই খাবলে ধরল। তারপর আবার মুখের দিকে তাকে খুব শান্ত শীতল গলায় বলল, যা বললে ভেবে বলছো তো? হ্যাঁ, যা বলবে তাই করব। প্লিজ আমাকে এই বাড়িতে থাকতে দাও, আমার কাছে আর কোনো উপায় নেই। হতাশা শোনা যায় মারিসার কণ্ঠে। রৌদ্র ঠোঁটের কোণে হেসে বিকৃত মতো একটা চাহনি নিয়ে মারিসাকে বলল, ঠিক আছে, যদি এমনটাই হয় আমি তোমার এখানে থাকার কথাটা ভেবে দেখলেও দেখতে পারি। দেখো, এভাবে বলো না। আমি তো তোমাকে বললামই আমার কতটা অসুবিধা হচ্ছে, আর এখানে থাকাটা আমার কতখানি দরকার। আমি তো বললামই আমি তোমার কোনো অসুবিধা করব না, উল্টো তুমি যা বলবে তাই করব আমি। ঠিক আছে, কিন্তু এই বাড়িতে থাকার জন্য কিছু শর্ত মানতে হবে। আমার বাড়িতে থাকতে হলে আমার সব কথা মানতে হবে। এটা হলো প্রথম শর্ত। যদি তুমি এটা মানতে পারো তাহলে আমিও তোমার দেওয়া প্রস্তাবটা মেনে নেব। এবার ভেবে দেখো, যদি তুমি পারো তাহলে আমি এই নকল বিয়ের আয়োজন করব। তাহলে তুমি এখন ভাবো, তোমাকে কনফিউজ দেখাচ্ছে, ভেবে তারপর আমাকে বলো, কারণ বলতে পারবে না আমি তোমাকে বাধ্য করেছি বা জোর করেছি। না, ভাবার কিছুই নেই। আমি নিরুপায় কোনো এক কারণে। তুমি আমাকে কেন জোর করবে? উল্টো আমিই তো আমার প্রয়োজনে তোমাকে বিরক্ত করছি, আর আমি তোমার সব শর্তে রাজি। ঠিক আছে, তবে আজ না, বিয়েটা কাল হবে। তাহলে কাল নকল বিয়ের আয়োজন করা হোক। কথাটা বলে রৌদ্র মনে মনে হাসলো। তারপর দাদুকে ডেকে বিয়ের ব্যবস্থা করতে বলল। অবশেষে কোনো আয়োজন ছাড়াই পরে তিনি কোনো এক কাজীকে ডেকে সাক্ষী হিসেবে দাদুকে রেখে তারা বিয়ে করে নেয়।